ওনার একটা কথা হচ্ছে, ওনার আশপাশে যারা আছে অনেকেই আছে যারা শুধুমাত্র ভারতের আশীর্বাদ পুষ্ট তা না, যাদের মধ্যে অনেকের কাঁধে র্যাঙ্কের জায়গায় তার উপরে লেগে গেছে খুনির একটা তকমা। ভারত বলে যে তার বিশাল দেশ, বাংলাদেশ এটা পুচকে দেশ, তো তার মানে দে আর লাইক এলিফ্যান্ট, একটা তারা হাতির মতো, আমরা হয়তো একটা ইঁদুরের মতন। তো একটা হাতি আর ইঁদুর যখন ফাইট করে তখন কিন্তু ডিসঅ্যাডভান্টেজটা হচ্ছে বা সমস্যাটা বেশি হচ্ছে হাতি, তার অনেক বড় একটা স্পেস, যে কোনো জায়গায় আপনি তাকে হিট করতে পারবেন। দেখি কাহার সেখানে তারা টস করার মতন করে, ঠিক আছে এই বিছানায় অস্ত্র রাখো, গুলি রাখো। আমি বললাম এখানে হচ্ছে কি? কাহার বললো স্যার প্রমাণ সব তো নষ্ট হয়ে গেছে, এখন এই কিছু তো আসামিদের জন্য কিছু অভিযোগ, এখানে অভিযুক্ত যারা হবে তাদের হিসাব করে আমি এখানে বিছানায় রাখতেছি। এবং এই ধরনের আরো অনেকে আছে যারা কিন্তু এখন শুধুমাত্র ক্ষতি করবে তা না, তারা এখন মরণ কামড় দেওয়ার চেষ্টা করবে, এবং কিছু কামড় দেওয়ার চেষ্টা করেছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। জেনারেল তারেকে সবকিছু জানে। সেক্ষেত্রে আমার একটা নাম মনে পড়ছে, সে হচ্ছে যাকে সবাই ইমাচু হিসেবে চেনেন, জেনারেল ওয়াকার। আপনি চিনেন ইমাচুকে, এবং আপনি জানেন যে ইমাচু কি ধরনের খারাপ কাজ করছে। আমার বড় মামা এবং মেজ মামা শহীদুল্লাহ কায়সার এবং জহির রায়হান, আপনারা অনেকেই জানেন না বা হয়তো কেউ জানেন। জেনারেল ওয়াকার যে কথাটা বলেছেন খুবই ন্যায্য, 16 বছরের জঞ্জাল 16 দিনে হবে না, 16 মাস। স্যার আপনাকে কে কিন্তু পুরা জঞ্জাল সরানোর দায়িত্ব দেয় নাই। আসসালামু আলাইকুম দর্শক, শুভেচ্ছা নিন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কনক সারোয়ার আজকের অনুষ্ঠানে। দর্শক, শিরোনাম দেখে বুঝতে পারছেন আমরা কথা বলবো আমাদের বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকার এবং সার্বিক যে পরিস্থিতি, এই পুরো পরিস্থিতি নিয়ে আমার সঙ্গে যোগ দিচ্ছেন আপনাদের অত্যন্ত পরিচিত মেজর সুমন, যিনি বিডিআর হত্যাকাণ্ডের পরে প্রতিবাদ করে বা ঘটনার বিরোধিতা করে বা ঘটনার সঙ্গে যে তার ইমোশনাল অ্যাটাচমেন্ট, যার জন্য তাকে ডিজিএফআই ডেকে নিয়ে শারীরিকভাবে টর্চার করেছিল, যিনি পরবর্তীতে প্রাণ ভয়ে দেশ ত্যাগ করতে বাধ্য হন। মেজর সুমন, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম কনক ভাই, এবং আপনার মাধ্যমে আমি অনুষ্ঠানের যারা ভিউয়ার্স আছেন সবাইকে আমার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। তো মেজর সুমন, ওয়াকার সাহেব ওই 5ই আগস্টের আগে, সম্ভবত 3রা আগস্টে অফিসারদের সঙ্গে যে অ্যাড্রেস, ওনার অফিসারদের সঙ্গে যে দরবার বলি বা অ্যাড্রেস বলি বা মিটিং যেটা হলো, সেখানে তিনি আইয়ুব বাচ্চুর একটি গানের রেফারেন্স টেনেছিলেন যে আমি তো প্রেমে পড়িনি, প্রেম আমার উপরে পড়েছে, আমাকে ভেঙে চুরে ছুঁড়ে ফেলে গুঁড়ো গুঁড়ো। তো তিনি বোঝাতে চাইছিলেন যে আমি তো ইনভলভ না, কিন্তু আমার উপর পরিস্থিতি এসে পড়েছে। তো এই যে ধরেন পরিস্থিতি, এই যে আমাকে ভেঙে চুরে ছুঁড়ে ফেলে গুঁড়ো গুঁড়ো, ওয়াকার সাহেবের আসলে এখন অবস্থাটা কি? এই গানের আরেকটা অংশ আছে, এটা আমরা পরে আলোচনা করব। তো আপনি ওয়াকার সাহেবের সঙ্গে কাজ করেছেন অন্তত 2টি গুরুত্বপূর্ণ জায়গায়, খুব কাছে থেকে ওনাকে দেখেছেন। ওনার কে আপনি কিভাবে বিশ্লেষণ করেন এই সময়ে যে ওনার তৎপরতা? এবং অনেকেই বলছেন যে তিনি ভারতের দ্বারা সমর্থিত বা ভারতের দ্বারা পুষ্ট যে অফিসারগুলো, যারা শেখ হাসিনার গান বাম হাত ছিল, যারা শেখ হাসিনার ফ্যাসিজমের পেছনের শক্তি ছিল, তারা এখনো সব পদে বহাল। তো এটা জাস্ট আপনার কাছ থেকে আমরা শুনবো যে আপনার বিশ্লেষণটা কি। আমি যা বললাম, উনি কি গুঁড়ো গুঁড়ো হয়ে গেছেন কিনা বা গুঁড়ো গুঁড়ো হওয়ার পথে আছেন কিনা, কি অবস্থা, কি মনে করেন? না, তেমন কিছুই না। আমার যেটা মনে হয়, প্রথমত আমি বলে রাখি, আমি জেনারেল ওয়াকারের সাথে একদম একই সাথে ঘনিষ্ঠভাবে 2004 থেকে 2006 এই 3টা বছর আমরা কাজ করেছি স্কুল অফ ইনফ্যান্ট্রি অ্যান্ড ট্যাকটিক্সে। সেখানে আমরা ইয়াং অফিসারদেরকে ট্যাকটিক্স এবং মিলিটারি স্ট্র্যাটেজি সেই জিনিসগুলা বোঝাতাম, শিখাতাম। দেন পরবর্তীতে 2008 সালে এবং 9 সালে প্রথম দিকে প্রথম 6 মাস আমি 46 ব্রিগেডে ওনার সাথে একসাথে কাজ করেছি। তখনও কিন্তু উনি একজন মেজর এবং উনি মেজর ওয়াকারুজ্জামান, আমি মেজর সুমন আহমেদ। আলহামদুলিল্লাহ উনি তারপরে সেনাবাহিনীর সর্বোচ্চ যে র্যাঙ্ক সেটা পেয়েছেন, এবং উনি সেটা যোগ্য, প্রথমেই বলে রাখি। দ্বিতীয় যে জিনিসটা হচ্ছে, তো আমার যে বিশ্লেষণ এখনকার জেনারেল ওয়াকারুজ্জামানকে নিয়ে, সেটা কিন্তু ভিত্তিটা হচ্ছে ওনাকে আমি যেভাবে দেখতে চেয়েছি, এবং আমি কিন্তু সেই অবস্থান থেকে অ্যাকচুয়ালি পর্যালোচনা করে আমার বিশ্বাস আমি বলতে পারবো যে হ্যাঁ, উনি কোন অবস্থায় আছেন বা কি চিন্তা করছেন। হোপফুলি
জি গানের কথাটা বললেন, একটা কথা আমার মনে পড়ে গেল, সেটা হচ্ছে 2004-06 সালে ওনার সাথে আমার যখন চাকরি করি, আমার সাথে দেখা হলে বা কোনো কিছু হলে একটু পর একটা গান গাইতেন, সেটা হচ্ছে পোলা তো নয়, সে তো আগুনেরও গোলা। তো তো তখন উনি এবং আশপাশে সবার আমার নাম হয়ে গেল আগুনেরও গোলা, বিকজ যে কোনো একটা ডিসকাশন বা যে কোনো একটা প্ল্যানিং আমি সবসময় একটা জায়গায় একটা প্রশ্ন করতাম, যে প্রশ্নটা হয়তো অনেকের কাছে খুব কমফোর্টেবল হতো না, পছন্দ করতেন না, বাট আমি বুঝতাম এবং তারাও পরবর্তীতে বুঝতেন যে সেই প্রশ্নের উত্তরটা জানায় খুবই জরুরি, যাতে আমার ভবিষ্যতে আমি খাদের মধ্যে না পড়ে যাই। তো আমি আশা করি আমি যে কথাগুলো এখন বলবো জেনারেল ওয়াকার সম্পর্কে, উনিও সেই লাইটে সেটা দেখবেন। স্যার, আমি এখনো আপনার আগুনের গোলা, ডোন্ট মাইন্ড। আমি কিছু জিনিস বলি। প্রথম কথা, জেনারেল ওয়াকার কিন্তু এখন অ্যাকচুয়ালি খুব পপুলার সাপোর্টের মধ্যে আছেন জনগণের মধ্যে এবং আর্মির ভিতর থেকে, বিশেষ করে আর্মি যারা জুনিয়র অফিসার এবং মিড র্যাঙ্কিং অফিসার সবাই কিন্তু ওনাকে প্রচন্ড সাপোর্ট করছে, বিকজ দুইটা কারণে। এক হচ্ছে সবাই জানে ওনার চারিত্রিক যেই দিকটা, উনি সৎ, উনি একজন ভালো মানুষ। আমি কখনো শুনি না উনি কাউকে খুব খারাপ ভাষায় কখনো কোনো কিছু বলছেন, নেভার। দ্বিতীয় যে কারণটাতে ওনাকে সবাই পছন্দ করছে সেটা হচ্ছে দেরিতে হলেও আগস্টের 3 থেকে 5 তারিখে উনি কিন্তু কিছু সঠিক সিদ্ধান্ত নিয়েছেন, এবং যেখানে উনি নিজের সাহস, বুদ্ধিমত্তা এবং দেশপ্রেমের স্বাক্ষরটা রেখেছেন সঠিক সিদ্ধান্ত নিয়ে। ইতিহাসের উনি সঠিক পাশটাতে দাঁড়াইছেন, ইতিহাসের উনি বেঠিক পথটাতে উনি দাঁড়ান নাই। দেরিতে হলেও উনি সেটা চুজ করেছেন। সুতরাং আমার বিশ্বাস এবং আমি দেখি জনগণের মাঝে, সেনাবাহিনী এবং সশস্ত্র বাহিনীর মধ্যে ওনার একটা প্রচন্ড বিশ্বাসযোগ্যতা দাঁড় হয়ে গেছে, এবং দ্যাট ইজ ভেরি গুড। আমাদের আর্মি এবং দেশের ইউনিটির জন্য এই জিনিসটা এখন খুবই দরকার। তো আমি ওনার যে জিনিসগুলো বললাম সেটা হয়তো অনেকেই দেখবে, বাট একটা জায়গায় মনে হয়, এবং আমি জানি উনি বিচক্ষণ, উনি দূরদর্শী, বাট সেই জিনিসটা হয়তো ওনাকে আরো একটু প্রমাণ করতে হবে। সেই প্রমাণের জায়গায় আমি বলি, আপনি যে জিনিসটা বলছিলেন যে ওনার একটা কথা হচ্ছে, ওনার আশপাশে যারা আছে অনেকেই আছে যারা শুধুমাত্র ভারতের আশীর্বাদ পুষ্ট তা না, যাদের মধ্যে অনেকের কাঁধে র্যাঙ্কের জায়গায় তার উপরে লেগে গেছে খুনির একটা তকমা, আরেকজনের কাঁধে লেগে গেছে দুর্নীতি পরায়ণ, সুবিধাভোগী এবং অত্যাচারী শাসকের দোসর। এই সমস্ত তকমা তাদের ব্রিগেডিয়ার জেনারেল, মেজর জেনারেল র্যাঙ্কটা ছাপায় বা সেটা লোকে দেখতে পাচ্ছে না, লোকে দেখছে যে তারা খুনি। এখন কোশ্চেন হচ্ছে যে আপনার যে পপুলার সাপোর্ট আছে তার বিপরীতে আর্মিতে এখনো যারা আছে এবং চাকরিতে আছে, দ্যাট ইজ সারপ্রাইজিংলি তারা এখনো চাকরিতে আছে, তারা কতটুকু ওনার জন্য বিপজ্জনক বা দেশের জন্য। জিনিসটা মনে রাখতে হবে, আমাদের অন্তর্বর্তী সরকার এবং সেনাবাহিনী তারা যদি টিকে থাকে আলহামদুলিল্লাহ দেশ টিকবে, তারা ডুবলে দেশ ডুববে। শুধু ডুববে তা না, তাদের যে কোনো রক্তক্ষরণ সেটা হচ্ছে দেশের হৃদয়ের রক্তক্ষরণ হবে। জিনিসটা আমাদেরকে সেই আলোকে, আমি জিনিসটা হয়তো কেউ পছন্দ করবে না, বাট আমি স্ট্রেট ফরওয়ার্ড হিসেবে বলবো, জেনারেল ওয়াকারকে আমি প্রশ্ন করবো যে স্যার, আপনি দিন দুয়েক আগে সম্ভবত একটা ইন্টারভিউতে কিছু জিনিস আলাপ করেছেন এবং সেখানে আপনার অনেক জিনিস বলেছেন, এবং আমি অ্যাপ্রিসিয়েট করি যে আপনি জনগণের সামনে সরাসরি কি নিজের কথাগুলো বলবার সুযোগটা বেছে নিয়েছেন। আই অ্যাপ্রিসিয়েট। সেখান থেকে আমি 3টা জিনিস পিক করব, এবং একটা হচ্ছে সম্ভবত উনি বলেছেন যে 16 বছরের জঞ্জাল 16 দিনে শেষ করা যাবে না, এবং সেই জন্য 16 মাসে শেষ করা গেলেও অনেক ভালো। দ্বিতীয়, উনি বলেছেন যে যারা দুর্নীতি বা অন্য বিভিন্ন অভিযোগ আছে যাদের বিরুদ্ধে, সেটার তদন্ত হচ্ছে এবং সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তৃতীয়, উনি একটা জিনিস বলেছেন, সেটা হচ্ছে যে বিভিন্ন মিডিয়াতে বা ইউটিউবে যে জিনিসগুলা, কথাগুলো আসে, বিভিন্ন অভিযোগ আসে, সেগুলোর মধ্যে 90% হয়তো গুজব বা মিথ্যা। তো আমি 3টা পয়েন্টকে জেনারেল ওয়াকারকে ইনফ্যাক্ট আমি একসাথেই ওনাকে অ্যাড্রেস করছি জিনিসটা, যে স্যার, আপনার যে শত্রুরা আছে সেটা তারা কিন্তু ধরেন কেউ খুনি ছিল, কেউ হাসিনা সরকারকে চেটে চেটে তাদেরকে পরিষ্কার করতে গিয়ে তাদের জিহ্বা হলুদ করে ফেলছে। শুধু পলিটিক্যাল না, সেনাবাহিনীর ভিতরে অনেকে আছেন যাদের হা করলে দেখা যাবে জিহ্বা হলুদ, তারা চাটছে এতদিন। তো তাদের পরিচয়টা ছিল সেইভাবে।
আজকে শুধুমাত্র তারা ভয়ঙ্কর না, তারা ভয়ঙ্করের থেকেও ভয়ঙ্কর। কেন? এতদিন তারা ভয়ঙ্কর ভাবে দেশের লোকজনের ক্ষতি করেছে, অন্যায় করেছে, খুন ডাকাতি সমস্ত কিছু তারা করেছে। বাট এখন আওয়ামী লীগ সরকার নাই এবং তাদের জন্য এখনকার পরিস্থিতিটা হচ্ছে মরণ কামড় দেওয়ার মতন অবস্থা। তারা জানে যে কোনো তদন্ত সঠিকভাবে হলে পরে তাদের কতবার, যদি অনেকবার ফাঁসি দেওয়ার সুযোগ থাকতো সেটাই তাদের জন্য হইতো। সুতরাং তারা কিন্তু এখন শুধু ক্ষতি করবে না, তারা এখন আছে মরণ কামড় দেবার জায়গায়। এখন হাউ মাচ কমফোর্টেবল আর ইউ স্যার যে তাদেরকে আপনি আর্মির ভিতরে রেখে দিয়েছেন, তাদেরকে কিন্তু আপনি চাকরি থেকে একজন ছাড়া কাউকে কিন্তু আপনি বরখাস্ত করেন নাই। আপনি বলবেন হয়তো না আমি কমান্ড পজিশনে ছিল তাদেরকে সরাই দিছি বা বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা থেকে সরাই দিছি। না স্যার, আপনি সবাইকে সরান নাই। আমি এক্সাম্পল দিয়ে বলি, খুনি জিয়ার এবং তারেক সিদ্দিকীর একদম কাছের লোক, সহচর, সিটিআইবির যে আয়না ঘরের যেই পাপি এবং পরবর্তীতে লগেরিয়ার কমান্ডার যে ছিল মেজর জেনারেল শেখ মোহাম্মদ সারওয়ার হোসেন, তাকে কিন্তু আপনি লগেরিয়া থেকে সরাই আপনি কক্সবাজারের জিওসি বানায় বসে রাখছেন। তার আন্ডার একটা ডিভিশন আছে স্যার, সেই খুনি এবং পাপির আন্ডার একটা ডিভিশন আছে, রিমেম্বার দিস থিং স্যার। এবং এই ধরনের আরো অনেকে আছে যারা কিন্তু এখন শুধুমাত্র ক্ষতি করবে তা না, তারা এখন মরণ কামড় দেওয়ার চেষ্টা করবে এবং কিছু কিছু কামড় দেওয়ার চেষ্টা করেছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। এখন প্রশ্ন আসে যে তাদেরকে কি যদি তাদের চরিত্র উন্মোচন করে তাদেরকে স্যাক করা হয় বিচার না করে, সেটা কি আর্মির ভাবমূর্তি উজ্জ্বল করবে? এখানে একটা জিনিস বলে নি, জেনারেল ওয়াকারের পক্ষ থেকে আমার কাছে 4 দিন আগে একজন ফোন করে আমার কাছে বলে যে না ঠিক আছে, জেনারেল ওয়াকার খুশি হবেন যদি আমি গঠনমূলক কিছু বলি বা গুজব বা এই ধরনের কিছু না সরে। অবশ্যই গঠন, এটা সবারই প্রত্যাশা, আমরা গঠনমূলক কিছু বলবো, গুজব ছড়াবো না। বাট অ্যাকচুয়ালি আমরা গুজব জিনিসটা ছড়াচ্ছি না। যদি তাদেরকে স্যাক করা, আমি তো স্যাক করার জন্য বলছি না, যদি যাকে আপনি তদন্ত ছাড়া বিচার ছাড়া তো কাউকে আপনি আর্মি থেকে বা সেনাবাহিনী থেকে আপনি তো পারেন না, সেটা প্রেসিডেন্ট করবে বা এখন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন প্রধান উপদেষ্টা, উনি করবেন, আপনি রেকমেন্ডেশন করতে পারেন। বাট জিনিসটা আপনি একটু বুঝেন, আপনার পয়েন্ট অফ ভিউ হচ্ছে, আমার কাছে যে আপনার হয়ে যে একজন ফোন করেছিল, আমি জানি না আপনি সেটা জানেন কিনা, যে এই ধরনের কথাবার্তা সেনাবাহিনীর ভাবমূর্তি নষ্ট করতে পারে বা এই সমস্ত অফিসারকে যদি এখন বরখাস্ত করা হয় সেক্ষেত্রে তার জাতির এবং সেনাবাহিনীর উপর একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি করতে পারে। আমার কথা হচ্ছে স্যার, আপনি একটা কয়েনের এক পাশে দেখেন, আপনি বলছেন যে এই যে কথাগুলো আমরা বলছি বা বিভিন্ন জেনারেল যারা সার্ভিং জেনারেল তাদের সম্পর্কে সরাসরি আমি সুমন আহমেদ আমি বলছি বা অন্য অনেকে বলছে যে তারা খুনি, তারা দুর্নীতিগ্রস্ত, তারা একটা স্বৈরাচারী সরকারকে টিকায় রাখার জন্য জনগণের বুকের উপর দিয়ে পা দিয়ে মুখ থেকে রক্ত বের করে নিছে, সেই ধরনের জিনিস, সেটা সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে বা টার্নিশিং দ্য ইমেজ অফ দ্য আর্ম ফোর্সেস। ঠিক আছে, ধরে নিলাম যে আপনাদের কাছে মনে হচ্ছে সেটা ইমেজ ক্ষুণ্ণ করছে, বাট ইউ কাম টু দ্য ফ্লিপ সাইড অফ দ্য কয়েন। সেখানে আমি কি দেখতে পাচ্ছি? সেখানে দেখতে পাচ্ছি সেনাবাহিনীর বাকি 95% অফিসার যারা সৎ, দেশপ্রেমী এবং যারা পেশাদারিত্বের চূড়ান্ত জায়গায় পৌঁছানোর জন্য কাজ করে, চাটুকার হিসেবে থাকবার জন্য কাজ করে না, তারা স্যার কতটুকু কমফোর্টেবল? জেনারেল ওয়াকার, আপনি আমাকে বলেন যে যেই অফিসারটা ইউনিফর্ম পরে চাকরি করছে দিন রাত, যে দেশের জনগণের জন্য, দেশের জন্য, আর্মির জন্য কাজ করছে, তার কাছে কতটুকু ভাল লাগছে যে তার সাথের একজন অফিসার, একজন জেনারেল, সে খুনি, যেটা আমরা জানি, যেখানে কোনো অর্ধসত্য নাই, বা সে দুর্নীতিপরায়ণ, সে স্বৈর শাসকের দোসর, সেও ইউনিফর্ম পরে, একই ইউনিফর্ম করে ঘুরে বেড়াচ্ছে। স্যার, কোনটা সেনাবাহিনী এবং দেশের জন্য গৌরব? আমি কোহেশন বা ঐক্য রাখবার জন্য সেই খুনি এবং দুর্নীতিপরায়ণদের আমার পাশে রাখবো? সেটাতে দেশের ভাবমূর্তি এবং সেনাবাহিনীর ভাবমূর্তি উজ্জ্বল হয়? নাকি আমি সরাসরি বলবো যে না, দে ডোন্ট বিলং টু আস, তারা খারাপ, তাদেরকে আমি তদন্তের জন্য আলাদা করে রাখলাম,
যেটাকে আমরা বলি এখানে তো ওএসডি বা সাময়িক বহিষ্কার কোনো কিছু নাই, তাদেরকে এমন জায়গায় রাখতে হবে যেখানে তাদের কোনো অফিস নাই, কোনো কমান্ড নাই, সেই জায়গাগুলোতে তাদেরকে আলাদা করে তদন্ত চালাতে হবে। এবং আমার বিশ্বাস আছে জেনারেল মাসুদ এবং এজি এখন যে হয়েছে, আর লগ এরিয়ার নতুন কমান্ডার জেনারেল মোস্তাকাউসুর রহমান, দুজনে কিন্তু জানে এবং বুঝে, আমার বিশ্বাস যে দে আর জাস্ট অন এ রোপ ওয়াকিং। সেই রোপে কোনো ভুল করা যাবে না, তাদেরকে লক্ষ্য সামনে রেখে তাকাতে হবে, নিচে তাকানো যাবে না। দে নো দিস। আর আমি কনক ভাই, আমরা কি করি, আমাদের ধরেন আপনার কিচেনে গার্বেজ জমছে, গন্ধ আসতেছে, আপনি কি সেই কিচেনের গার্বেজটাকে, সেই পটটাকে বেডরুমে নিয়ে রাখবেন যে ঠিক আছে কিচেনে গন্ধ আসছে, অথবা লিভিং রুমে নিয়ে রাখবেন? নো, ইউ ডিসপোজ দিস অফ। আপনি গার্বেজ গাড়িতে সেটাকে ফেরত, ফি সাবিলিল্লাহ, যাও তুমি পাঠায় দিবেন। আমার ঘর দুর্গন্ধ করার জন্য কিচেনের গার্বেজকে আমি বেডরুমে নেওয়া, লিভিং রুমে নেওয়া, সেটা করব না। এখন জেনারেল ওয়াকার নিশ্চয়ই, আমরা কিন্তু আলাপ করছি ওনারা এই পরিস্থিতিতে উনি কি করতে পারেন। উনি তো আমার কথা শুনে চলবেন না, ওনার যথেষ্ট বুদ্ধি আছে। তো স্যার, আমি আপনাকে অতটুকু ভরসা দিয়ে বলতে পারি যে দুইটা কোশ্চেন আসতে পারে, যে তারা চলে গেলে পরে সেই শূন্য জায়গাটাকে নিবে, তারা তো অনেকে কর্ম অফিসার। স্যার, বাংলাদেশ আর্মিতে অফিসার যে আছে, সে মেজর হওয়ার পর থেকে জেনারেল পর্যন্ত তার কাজটা কিন্তু একই, শুধু পার্থক্য হয় করো কইরো না, এই দুইটা জিনিসের যে কোনো একটা বলা। তার বাদে একটা সেনাবাহিনীকে পরিচালনার জন্য যে জিনিসগুলো, আলহামদুলিল্লাহ বাংলাদেশ আর্মি কিন্তু সেই জিনিসগুলো একজন ক্যাপ্টেন থেকে শুরু করে অ্যাবাভ সবাইকে শিখায়, ভালোভাবে শিখায়। সুতরাং তাদের নেক্সট যে অফিসাররা আছে, সৎ আছে, পেশাদার আছে, তারা সেই ভ্যাকুয়াম ফিল আপ করবে, কোনো কিছু ইনশাআল্লাহ সমস্যা হবে না। আর যে জিনিসটা হচ্ছে আর্মির রেপুটেশনের জায়গায়, আমার মনে হয় সেটা অত্যন্ত ভালো কাজ করবে যে আপনি তাদেরকে স্যাক করছেন, জাতি জানবে এবং আর্মির ভিতরে একটা বিশ্বাস আসবে যে না, আমরা স্বৈরাচারের দোসর আর না, এটা নতুন একটা বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ, যেখানে আমরা খুনি সহচর না বা এই ধরনের কিছু না। ধরেন সুমন ভাই, 2009 সালের বিডিআর কি বলবো এটাকে, বিদ্রোহের নামে যে সেনা কর্মকর্তা হত্যা, 18 সালের নির্বাচনে সেনাবাহিনীর ভূমিকা, আয়নাঘর, সবকিছু তো আসলে পাবলিকের সামনে যেভাবে এসেছে, এরপরে আপনি ভাবমূর্তির কথা বলে আসলে আর পার পাবেন না। ভাবই নাই, মূর্তিও নাই, ভাবও নাই, মূর্তিও নাই। আর মূর্তি বহু আগে ভেঙে গেছে, ভাব নিয়ে বসে থাকলে হবে না। ইউ আর কারেক্ট। আর জিনিসটা হচ্ছে, আমি বিশ্বাস করি, আমি জেনারেল ওয়াকারের সাথে কাজ করার ক্ষেত্রে দুইটা জিনিস আমি শিখেছি। উনি স্বচ্ছতায় বিশ্বাস করতেন এবং করেন, বাট স্যার আপনি সেটা প্রমাণ জনগণকে দেখান। অন্তর্বর্তীকালীন সরকার সমস্ত কিছুর দেখাশোনা করছে, বাট আপনার দিকে কিন্তু লোকে তাকায় আছে, আপনি কি করেন না করেন। তো স্বচ্ছতার জায়গায় যদি আমরা আসি, তাহলে কিন্তু আপনি গুজবের কথা বলেন বা অন্যান্য কিছু বলেন, কোনো কিছু কোথাও থাকবে না, লোকে জানবে। হ্যাঁ, আপনি তো you're not opening yourself everything, but you got to let people know that okay, this is my arm, this is my arm, this is my head, and this is my neck. লোককে আপনি ততটুকু দেখান, সেখানে লোকে সন্তুষ্ট হবে যে আমি একটা মানুষকে দেখছি, আমি কোনো জানোয়ারকে দেখছি না। You need not open your shirt, you need not open your trouser. Just let people see that yes, আমরা মানুষ, সেটুকুর পরিচয়, সেটুকু স্বচ্ছ আমরা আছি। এখন আপনি কিছুক্ষণ আগে যে প্রশ্নটা করলেন, যে আমরা আলাপ করছিলাম যে গুজব, বা যে উনি যেটা বলেছেন যে 90% বা যেগুলো গুজব, এবং আরেকটা হচ্ছে যে তদন্ত চলছে। এখন তদন্ত অ্যাকচুয়ালি, মানে আমি কি এটা বিশ্বাস করব, বা বাংলাদেশের একটা সাধারণ খেটে খাওয়া মানুষও কি এই জিনিসটা বিশ্বাস করবে, যেখানে 90% যারা দুর্নীতি পরায়ণ ছিল, যারা খুনি ছিল, তারা কিন্তু তাদের জায়গায় বসে আছে। তদন্তটা কে করছে? মানে কোন অফিসার করছে তদন্তটা? শেখ হাসিনার আশীর্বাদ পুষ্ট তার বসানো লোক, তারাই তো করছে। সেখান থেকে কি বের হয়ে আসবে? আপনার বক্তব্য থাকতে পারে অনেক কাজ, অনেক কিছু আমরা একসাথে দেখছি, সেখানে সবকিছুতে একদিনে করা যায় না, যেটা বললেন 16 বছরের জঞ্জাল। স্যার, 16 বছরের জঞ্জালের জন্য বা তদন্তটা সঠিকভাবে করবার জন্য আমি যদি অন্তত এই বিশ্বাসঘাতকদের, এই দেশদ্রোহীদের, এই খুনিদেরকে তার জায়গা থেকে না সরাই দিই, তাহলে তো প্রতিদিনই আবার জঞ্জাল পড়বে, আরো নতুন জঞ্জাল জমা হবে, এবং আপনি তো তদন্ত করে সঠিক কিছু বের করতে পারবেন না, শুধু একটা আইওয়াশ হবে, বিডিআর এর মতন হয়ে যাবে, পিলখানার ঘটনার মতন একটা আইওয়াশ লোকে দেখতে পাবে।
ভিতর থেকে তো আমরা সেই সমস্যাগুলোকে জেনে এবং সেটাকে উৎপাদন করতে পারবো না। এবং এইখানে গুরুত্ব হচ্ছে যে আপনাকে মিডিয়াতে, গণমাধ্যম, শুধু দেশের কয়েকটা চ্যানেল যার অর্ধেকেরও বেশি মালিক এখনো সেই হাসিনার বসানো মালিক, যারা দেশটাকে ধ্বংস করার জন্য অনেকাংশে দেয়, তারা কিন্তু সেখানে বসে আছে। তারা শুধু করবে না, তারা আবার টিকে থাকবার জন্য একই স্টাইলে খবর পড়ে যাবে, সংবাদ দিবে। আমি সাংবাদিকদের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখেও বলি, আপনারাই জানেন যে কিভাবে আপনাদের সহকর্মী সাগর রুনিকে হত্যা করা হয়েছে, কার স্বার্থে হত্যা করা হয়েছে, এবং সেটা কিভাবে ধামাচাপা দিয়ে রাখা হয়েছে। আপনারা কি কিছু করতে পারছেন? করতে পারেন না। কিন্তু তো আমি চাই, এবং যারা এই কথাগুলো বলছেন, আমি বুঝি যে ইউটিউবার্স বা যারা বিভিন্ন চ্যানেল, কনক সারওয়ার, পিনাকি ভট্টাচার্য, দেন ইলিয়াস, ওনাদের মতন, তারপরে আরো অনেকে আছে, তাদের উদ্দেশ্যে হয়তো এটা বলা। বাট আপনারা ব্যস্ত আছেন স্যার, আমি আপনাকে জিজ্ঞাসা করি স্যার, যেহেতু কথাটা সাক্ষাৎকারটা আপনি দিয়েছিলেন, সেখানে আপনার কি সত্যি সুযোগ হয়েছিল যে ওনাদের সব ধরেন কনক সারওয়ারের সবগুলা ফিড দেখবার জন্য? ওনারা এখন উনি গত 1 মাসে কি বলছেন, পিনাকি ভট্টাচার্য কি বলছেন, ইলিয়াস কি বলছেন? হ্যাঁ, ওনারা হয়তো অনেক কথা অনেক সময় হাস্যরসাত্মক ভাবে উপস্থাপন করেন, কিন্তু আমি যতদূর জানি, কারণ আমার কাছে অনেক সময় ফোন করেছে ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য, আর অনেকের কাছে ফোন করেছে। আমি যতটুকু বিশ্বাস করি, তারা যে কোনো একটা বিষয় বা একটা খবর আসলেই পরে সেটাকে নিয়ে সাথে সাথে ক্যামেরা অন করে বসে যায় না। ওনারা সেটাকে যথেষ্ট ডিগিং করেন, ভ্যালিডেট করেন, এবং তারপরেই ওনারা সেটাকে উপস্থাপন করেন। এখন সেটা সঠিক কি সেটা সঠিক না, এটা তো বিচার করবে দেশের জনতা এবং ভিউয়ার্স। ধরেন আর্মি সম্পর্কে আমরা যে কথাগুলো বলছি, স্যার আর্মির এখনকার অফিসাররা কি যথেষ্ট ম্যাচিউর না? এবং আমরা যখন আর্মির নেতৃত্বে ইয়াং অফিসারদেরকে আসবার জন্য বলি, আমরা যে জুলাই আগস্টের যেই গণ আন্দোলনে সরকারের পতন হলো, সেটা থেকে দেখে কি শিখতে পারি না যে পলিটিক্যাল পার্টি নেতৃত্বে না এসেও সব থেকে বড় একটা অর্জন জাতি করতে পারে, সেটা তো পলিটিক্যাল পার্টি নেতৃত্ব দেয় নাই, এই আন্দোলনে ছাত্র জনতা নেতৃত্ব দিয়েছে। সুতরাং তাদের কিন্তু যথেষ্ট বুদ্ধি আছে, তারা খবরটাকে সত্যি, ভালো খারাপ দিকটা, সত্যি মিথ্যার দিকটা তারা বুঝতে পারে, আপনার অফিসাররাও বুঝতে পারবে। আমরা এই কথাগুলো যেগুলো বলছি সেগুলো ফেক নাকি অন্য কিছু, সেটা তাদের উপরে ছেড়ে দেন স্যার। আর দু একটা, সরি দু একটা কি বলতে যাচ্ছেন, শেষ করেন। মানে এটা আমি কিভাবে বলি যেগুলো গুজব না জেনে? ধরেন আমরা যে বলবো, আমরা বলে যাচ্ছিলাম যে ক্যান্টনমেন্টের ভিতরে আওয়ামী লীগের লোকজন, খুনি এবং মন্ত্রী এমপি, তারা ক্যান্টনমেন্টের ভিতরে আছে। আমরা 5 তারিখের পর থেকে বলে আসছিলাম যে প্লিজ তাদেরকে ডোন্ট প্রোটেক্ট দেন। হ্যাঁ, আপনিও পরে স্বীকার করেছেন, বাট জিনিসটা কি? আপনি পরে বাধ্য হয়ে জিনিসটা স্বীকার করেছেন স্যার, এটা আপনার সাথে যায় না, আপনি অত্যন্ত সত্যবাদী একজন মানুষ। দেন আমরা বলছিলাম যে আমি জেনারেল আমিনের যে আনসার, তার দিক থেকে যে থ্রেটটার কথা বারবার আমরা বলছিলাম, বাট আপনারা করলেন কি, তাকে কয়েকদিন রেখে দিলেন এবং তারপরে তাকে চাকরি থেকে বরখাস্ত করেন নাই। এবং দেখেন আনসারের যে একটা বিদ্রোহ, আমি সেটাকে বিদ্রোহ বলবো না, বিদ্রোহের পর্যায়ে বলবো, বাট তার পিছনে যে ঘৃণ্য একটা পরিকল্পনা ছিল, সেটা দেশের জন্য অনেক ভয়ঙ্কর হতে পারত। আমরা শেখ হাসিনার পরিবারের পতিত শেখ হাসিনার পরিবারের যে ফিনান্সিয়াল ক্রাইম গুলো এবং দেশকে কিভাবে টাকা উঠায় নিয়ে ফোকলা বানাই দিচ্ছে সে এবং তার সাথে লোকজন, তারেক সিদ্দিকী, সেটা বারবার বলছিলাম। আপনারা বলছেন না এগুলো গুজব, এগুলো এখন তো বাংলাদেশ সরকার এবং যাদেরকে আপনারা ইন্টারোগেশন করছেন তারা এর থেকেও ভয়ঙ্কর সব তথ্য দিচ্ছে। তাহলে আমরা গুজব ছড়াচ্ছিলাম কিভাবে বলেন তো স্যার? তো ইয়েস প্লিজ। তো শোনা, আমি বলছিলাম যে ওনাদের ফেভারিট যে গানটা, এই গানটার আরেকটা অংশ আছে। আরেকটা অংশ হচ্ছে, আমি তো স্বপ্ন দেখিনি, স্বপ্নই আমাকে দেখেছে, আমাকে দেখে স্বপ্ন চোখ মেরেছে। কারণ কেউ কেউ মনে করছেন যে ওনার যে মুভ এখন, এই মুভটার মধ্যে কেউ কেউ মনে করেন যে উনি কি এরশাদ হওয়ার স্বপ্ন দেখছেন কিনা, ওনার মধ্যে কি স্বপ্নের যে চোখ মেরেছে কিনা ওনাকে,
যে এটা একটা দুর্বল সরকার, এরকম একটা অবস্থা। সো আপনার আর্মির মধ্যে যে পপুলারিটি আছে, বা আপনি এখন যে সুযোগ পেয়েছেন, বা পার্শ্ববর্তী দেশ থেকে ওনাকে যিনি নিয়োগ দিয়েছেন, বা ওনার আত্মীয়, খালা শাশুড়ি তো সম্পর্কে, হ্যাঁ, তো উনি নিশ্চয়ই যোগাযোগ করছেন। তো উনি কি এই জাতীয় কোনো ভুল করতে পারেন, বা উনি কি এই জাতীয় কোনো স্বপ্ন দেখছেন, এরকম কিছু মনে হয় আপনার কাছে বিঙে আর্মি অফিসার? আপনার কি মনে হয়, এরকম কিছু কি আপনি আভাস স্মেল করেন? আমি একটু জিনিসটা আমার দিক থেকে বলি। প্রথম কথা হচ্ছে, আমি যতদূর জানি ওনার মানে পতিত হাসিনা ওনার সাথে যোগাযোগ করার চেষ্টা করেন নাই, এবং তার সেই সাহস হবে না, 1 নাম্বার। 2 নাম্বার, ভারতের আশীর্বাদ পুষ্ট অ্যাকচুয়ালি উনি না, উনি আশীর্বাদ পুষ্ট ছিলেন শেখ হাসিনার, সেই হিসেবে তারা তাকে সেফ মনে করে সেখানে বসাইছে, এবং উনি বাকিটুকু ওনার যোগ্যতায় উনি আসছেন, আলহামদুলিল্লাহ। এখন উনি এরশাদ হইতে চান কি চান না, সেই জায়গাটাতে থেকে আমি যতটুকু ওনাকে চিনি, ওনার সব থেকে খারাপ সময়টা 2004 থেকে 6 সাল, সেই সময় স্যার আপনি বলতে পারবেন, আমরা দুইজনই কিন্তু আলাদাভাবে চুপ করে বসে বিভিন্ন টপিক নিয়ে আলাপ করতাম, রাজনীতি বা এই জায়গাতে আমরা কথা বলতাম না, এবং উনি নিজের কষ্টের কথাগুলো আমার সাথে শেয়ার করতেন। বাট উনি কিন্তু কখনোই এই ধরনের চিন্তা মনের মধ্যে আমি দেখি নাই যে ঠিক আছে, আমি যদি কখনো উপরে উঠতে পারি তাহলে আমি এই করব ওই করব। এবং ওনার এবং আমার রুম পাশাপাশি, দুজনে আমরা জাস্ট বিকালবেলা বারান্দায় বসে কথা বলতাম। আমি কখনো ঘুণাক্ষরেও অ্যাকচুয়ালি শুনি নাই যে রাজনৈতিক দিক থেকে কেউ কখনো ওনার সাথে ফোন করে আলাপ করছে, বা আমাদের কথা মাঝখানে ওনার এমন কোনো ফোন কখনো আসে নাই। এবং ওনাকে আমি ট্রুলি, উনি মনে করতেন যে আমি একজন সাধারণ মানুষ, ভালো মানুষ হিসেবে থাকবো। তো এখন যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে জেনারেল এরশাদ হওয়ার, দ্বিতীয় এরশাদ হওয়ার ওনার শখ আছে কিনা আমি জানি না, সেটা না থাকাই ভালো। বাট কিন্তু সুমন ভাই, পরামর্শ দেওয়ার তো লোকের অভাব নাই, ওনার আশেপাশে যারা আছে, মানে একজন মানুষকে তো ম্যানিপুলেট করা যায়, মাথার মধ্যে একটু ঢুকাই দেওয়া যায়, এবং ওনার যে অ্যাসোসিয়েটস বা ওনাকে যারা ঘিরে রেখেছেন তাদের মানসিকতার জায়গাটা থেকে আসলে আমার এরকম একটা প্রশ্ন আসছে, বা অনেকেই এই জাতীয় ভাবনা ভাবছে। আমি এটাকে একটু রিফিউট করি এই জায়গাটাতে। সেটা হচ্ছে কি, জেনারেল এরশাদ হওয়ার যদি স্বপ্ন থাকতো, সেই ধরনের চরিত্র ছিল ওনার, মানে জেনারেল মুজিবের সেই চরিত্রটা ছিল। সেই চরিত্র ছিল খুনি জিয়াউল আহসান, তারা সেই ধরনের চরিত্রের। বাট আমি জেনারেল ওয়াকারকে ভীতু বলবো না, বাট আমি ওনাকে বলবো না যে উনি, আমি যতটুকু চিনি উনি কখনো ওই লাইনে চিন্তা করবেন না। বিকজ সেই জায়গাটাতে ওনাকে আমি জানি বাধ্য করছিল, এই যখন জিয়াকে ছেড়ে রাখা হয়েছিল, জেনারেল হামিদ কমান্ডে ছিলেন ডিজিএফআই এর, যে শেখ সারওয়ার, মেজর জেনারেল শেখ সারওয়ার যখন সে লগ এরিয়ার কমান্ডার ছিল, এরা কিন্তু তাকে উস্কানো না, তাকে রীতিমতো থ্রেট দেওয়ার মতন করে বলছিল যে এখন এই অবস্থায় আর্মি ভেঙে যাবে, ইউ টেক ওভার পাওয়ার। উনি কিন্তু সেটাকে অগ্রাহ্য করতে পারছেন, এবং সেইটা যদি ওনার নেবার ইচ্ছা থাকতো, সব থেকে সুবর্ণ সময়টা কিন্তু ছিল আগস্টের 5 এবং 6 তারিখে, যখন সিচুয়েশনটা অনেক ফ্লুইড এবং ভোলাটাইল ছিল। আমার বিশ্বাস উনি, এবং আমি আশা করি স্যার যে এই ধরনের যে কেউ এই ধরনের পরামর্শ আপনাকে দিতে চায়, আমিও 2 এক জায়গা থেকে শুনেছি কনক ভাই, যে পিপল আর আর্জিং হিম, তাকে 2টা থাপ্পড় দিয়ে দেবেন। সিম্পলি আপনি তাকে 2টা থাপ্পড় দিয়ে বলবেন যে দেখো, দ্য পাওয়ার ইজ নট অ্যাকচুয়ালি উইথ আর্মি। আর্মিকে বা আমাকে লোকে এখন ভালো পারতেছে বিকজ আমরা রাইট সাইডে দাঁড়াচ্ছি, সর্ব উপরে আল্লাহ আছেন, তার বাদে যেটা হচ্ছে এখানে পাওয়ারটা কিন্তু স্টিল জনতার হাতে। আনসারদের বিদ্রোহ প্রচেষ্টা কারা ঠেকায় দিছে? উনি নিশ্চয়কে দেখছেন যে তাদেরকে ইনভলভ হতে হয় নাই, ছাত্ররা সেটা ঠেকায় দিছে। এমন আপনি দেখেন এই বন্যায়, আপনি একটা এক্সাম্পল দিয়ে বলি, আমরা সাধারণত সশস্ত্র বাহিনী দুর্যোগ ব্যবস্থাপনাতে লিডে থাকে, তারা ইনভলভ হয়। সশস্ত্র বাহিনী অবশ্যই অনেক কষ্ট করছে, বাট তাদেরকে কি পুরাটা কিছু করতে হচ্ছে? এখানে জনগণ নিজে থেকে নেমে আসছে, তারা দেশকে ভালোবাসে, তারা তাদের আরেকজন বাংলাদেশি সে কেন মারা যাবে, সে কেন দুর্দশা থাকবে, তারা সেজন্য ঝাঁপ দিয়ে পড়ছে সবাই।
সুতরাং এখন সিচুয়েশনটা এরশাদের মতন না যে লোককে বুঝাইলাম সাথে সাথে চলে আসলাম পাওয়ারে, 2-3টা কাশেম ইদু ঘটনা আমি ঘটালাম, হয়ে গেল। ইটস নট দ্যাট। লোকে এখন জানে, লোকে এখন বোঝবার চেষ্টা করে এবং লোকে এখন অ্যাক্ট করে। সিচুয়েশন ইজ ডিফারেন্ট। ওনাকে যদি কেউ পরামর্শ দিয়ে থাকে স্যার, জিনিসটা অত্যন্ত ভয়ঙ্কর, প্লিজ স্ল্যাপ দেম অন বোথ দেয়ার চেকস। দ্যাটস মাই রিকোয়েস্ট টু ইউ। জি সুমন ভাই, ধরেন আপনি যেটি বলছিলেন, বা ধরেন আল্লাহ হচ্ছে উত্তম পরিকল্পনাকারী, এবং শেখ হাসিনার পরিকল্পনা ছিল যে সামনে যেহেতু নির্বাচন নাই, জেনারেল ওয়াকার আমার আত্মীয় মানুষ, সেই টেনিওরটা পার করে দিক, তার উপরে ঝামেলা তেমন কিছু যাবে না, এরকম একটা ভাবনা ছিল যতটুকু আমরা বিভিন্ন আলোচনায় শুনছি। কিন্তু দেখেন তার উপরে এসে পড়লো হচ্ছে সবচেয়ে বড় ধাক্কাটা, যেটা নির্বাচন বা অন্য যে কোনো কিছুর থেকে অনেক বড়, এবং তিনি রাইট টাইমে রাইট ডিসিশনটি নিতে পেরেছেন, এই জন্য আমরা তাকে ধন্যবাদ জানাই। এবং আমার মনে হয় যে তার উপর যে জনগণের যে আস্থা এখন পর্যন্ত আছে সেটি তিনি অব্যাহত রাখবেন, এবং প্রয়োজনে সরকারকে আরো শক্তিশালী করতে তিনি সহায়তা করবেন। তো আমরা যদি অন্য প্রসঙ্গে একটু যাই, যে ধরেন আমি কি যেহেতু এই জিনিসগুলো বললাম, জাস্ট 2টা জিনিস একটু জেনারেল ওয়াকারকে রিকোয়েস্ট করব। স্যার, ডিজিএফআই এসে এগুলো ওয়ার্ক করছে না স্যার। আপনি যদি এটা আমাদের এই আলোচনা দেখার সুযোগ থাকে স্যার, সিম্পলি আমি একটা জিনিস জিজ্ঞাসা করি, আনসারের হাতে কখনো অস্ত্র থাকে না। আনসার শুধুমাত্র যখন স্পেসিফিক ডিউটি, সব ডিউটিতেও না, যখন স্পেশাল ডিউটির জন্য তখন তার হাতে অস্ত্র দেওয়া হয়। আনসার কি সচিবালয় ডিউটি করতে আসছিল নাকি বিক্ষোভ করতে আসছিল? যদি বিক্ষোভ করতে এসে থাকে, তাদের একজনের কাছে কোনো অস্ত্র থাকবার কথা না। ডিড ইউ আস্ক ডিজিএফআই অর এনএসআই যে তাদের হাতে অস্ত্র আসলো কিভাবে? এবং যদি তারা সেটা জেনে থাকে, তাহলে কিসের জন্য তারা সাথে সাথে রেড ফ্ল্যাগ আপ করলো না যে দিস ইজ সামথিং নেফারিয়াস গোয়িং অন, আমাদেরকে ইন্টারভিন করতে হবে? 2 নম্বর জিনিস যেটা হচ্ছে যে আপনি 2-1 জায়গায় বলেছেন যে আর্মি জানে, সরকার জানে কিভাবে এই জিনিস সব সামলাতে হবে, সবকিছু ঠিক করতে হবে, ইউনিট টাইম। উই অল আর উইলিং টু গিভ ইউ টাইম। আজকে আলহামদুলিল্লাহ বিএনপিও বলেছে দে আর উইলিং টু গিভ দেম টাইম। বাট স্যার, আপনি যখন সময় দিচ্ছেন, সে একই সময় আপনার কি মনে হচ্ছে না যেখানে ছাগলমুখ জয় বা খুনি হাসিনা তারাও খুশি হচ্ছে যে ঠিক আছে, আমাদের একটু সময় দরকার, আমাদের আরো সময় হলে ভালো হয়? আর আপনারা সবকিছু জানেন না স্যার, বা সবকিছু আমরা সবাই সবকিছু বুঝি না। সো এই জিনিসটা বলার বিপদ কি? যদি আপনি বলেন যে আমরা সবকিছু জানি, তখন লোকে, পাবলিক, তারা জিজ্ঞাসা করবে আপনারা যদি সবকিছু জানেন বা জানতেন, তাহলে এই যে হাজার হাজার লাখ লাখ কোটি টাকা লোপাট হয়ে গেল, জনগণকে খুন করা হলো, একটা আয়নাঘর হলো, সেটাকে আপনারা জানতেন না? এটা কিন্তু লজিক্যাল প্রশ্ন। আপনারা কিন্তু আমি বলি এটার একটা উত্তর দিতে পারবেন না স্যার। ইউ ক্যান টক টু মি, ইউ ক্যান টক টু এনিওয়ান, বাট আপনি কি সত্যি এই 3টা প্রশ্নের একটা উত্তর দিতে পারবেন? ফিনান্সিয়াল ক্রাইম গুলা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের নামে নিয়ে পার্টি এবং হাসিনা পরিবারে সেই টাকা জমা হচ্ছে, দেন খুন গুম করা হচ্ছে, এবং আয়নাঘর আছে, এটা তো বলতে পারবেন না যে আপনারা জানেন না। সুতরাং আমরা সব জানি কথাটা, আই থিঙ্ক আপনি বিচক্ষণ লোক, প্লিজ ডু নট ইউজ দ্যাট। সরি। এবং সুমন ভাই, আমার সাথে আরেকজন অফিসারের সঙ্গে কথা হচ্ছিল, তিনি বলছিলেন যে আর্মির মধ্যে একটু ঢিলেমি তিনি দেখছেন, কারণ আর্মি যেহেতু এখনো ডিপ্লয়েড, মার্শালও নাই, কিন্তু আর্মি তো ডিপ্লয়েড, আর্মি তো আছে রাস্তায়। তো আর্মি যদি চায়, পুরো দেশে কোনো একটা টু শব্দ হওয়ার কথা না, এই যে বিশৃঙ্খলা হচ্ছে, এখানে আগুন দিচ্ছে, এখানে ভাঙচুর হচ্ছে, এটা হচ্ছে, এগুলো সব নিয়ন্ত্রণে থাকার কথা। তো সামহাউ কেউ একজন আর্মিকেও হয়তো বিতর্কিত করার চেষ্টা চলছে, বা রেপুটেশনটা নষ্ট করার জন্য কিছু মহল হয়তো আর্মির ভেতর থেকে কাজ করছে। কারণ আর্মি, আপনি যেটি বলছিলেন, এনএসআই, ডিজিএফআই এই খবরটা পাওয়ার কথা, এবং তারাই এটা প্রোটেক্ট করার কথা আনসারের বিষয়টা। তো এখন অনেক ষড়যন্ত্র অব্যাহত আছে, এটা বলাই চলে। তো মেজর সুমন, এই যে ইন্ডিয়া ধরেন বাংলাদেশকে নিয়ে, আপনি যদি তাদের টেলিভিশন চ্যানেলগুলো দেখেন, নানা রকমের প্রোপাগান্ডা চালাচ্ছে, নানা কিছু করছে। নরেন্দ্র মোদী সাম্প্রতিক সময়ে বাইডেনের সঙ্গে কথা বলতে যে তিনি নাকি বাংলাদেশের প্রসঙ্গে বলেছেন, মাইনরিটির কথা বলেছেন, যদিও হোয়াইট হাউসের প্রেস রিলিজে তার ব্যাপারে কোনো উল্লেখ নাই, অর্থাৎ তিনি মিথ্যা ঝেড়েছেন একটা। তো কিভাবে দেখেন এই মুহূর্তে ইন্ডিয়া বাংলাদেশ রিলেশনটাকে, কিভাবে দেখেন? ইন্ডিয়া এখন কি করতে পারে? আমাদের কি ধরনের প্রস্তুতি রাখা উচিত, বা আমরা কি ঠিকভাবে যাচ্ছি কিনা ইন্ডিয়াকে হ্যান্ডেল করার জন্য? কারণ আমি আজকে ভারতের একটা চ্যানেলের এক উপস্থাপকের কথা শুনছিলাম যে বাংলাদেশের ঔদ্ধত্য
মহাশক্তিধর ভারতের সাথে তারা এই করতেছে, মানে নিজেরা নিজেদেরকে কি যে ভাবতেছে, মহাশক্তিধর ভারতের সাথে বাংলাদেশ এভাবে করছে, ওই করছে। তো কি মানে আমাদের কি হওয়া উচিত বা কি করবো আমরা? আচ্ছা কনক ভাই, আপনি এটা জিজ্ঞাসা করেছেন, ভালো হয়েছে। আমি কিছু লোক আমাকে মাঝে মাঝে ভুল করে মনে করে আমি ভারত বিদ্বেষী। না, আমি আপনাদের অনেকের মতে ভারতীয় অনেক ছবি দেখি, অনেক গান শুনি, আমার পছন্দের খেলোয়াড় আছে অনেকে পছন্দের। বাট জিনিসটা হচ্ছে যখন দাসত্বের জায়গায় আসে, যখন বৈষম্যের জায়গায় আসে, সেখানে আই ক্যানট বি এ ফ্রেন্ড অফ ইন্ডিয়া। আর বাংলাদেশের পররাষ্ট্র নীতি, যেটা আমাদের স্বাধীনতার পর থেকেই ফলো করা হচ্ছে, যে সবার সাথে বন্ধুত্ব। বাট একটা জায়গায় কিন্তু আমরা একই সাথে ক্লিয়ার যে আমরা কারো দাসত্ব মেনে চলবো না, একটা স্বাধীন দেশ। এবং আমি বিশ্বাস করি বাংলাদেশের কোনো সরকার এবং ভারতের কোনো সরকারও কখনোই চাইবে না যে দুই দেশের মধ্যে একটা যুদ্ধ পরিস্থিতি বা একটা লিমিটেড স্কেল এসকেলেশন বা ওয়ার যেটাকে বলা হয়, সেই জায়গায় আমরা যাব। কখনোই আমরা সেটা চাই না। এখন সমস্যা হলো কি, পৃথিবী যখন আগায় গেছে, ভারত সম্ভবত ক্যালেন্ডারের পাতা উল্টাইতে ভুলে গেছে। তাদের পররাষ্ট্র নীতি, অর্থনীতি, তাদের সামরিক বাহিনীর নীতিমালা সমস্ত কিছু চলতেছে আজকে থেকে 4.5 বছর আগের চাণক্যের যেই নীতি অর্থশাস্ত্র সেই হিসেবে চলতেছে। সেখানে কি বলা ছিল? অনেক কিছু বলা ছিল। তার মধ্যে একটা জিনিস আমি বলতেছি, সেটা হচ্ছে যে তুমি যদি ভারত হও, তোমার পাশে যে রিংটা আছে, মানে তোমার প্রতিবেশী যে দেশ, তারা হচ্ছে তোমার শত্রু, তাদের মধ্যে যুদ্ধবিগ্রহ লাগায় রাখো। এর পরের যে বলয়টা আছে, তারা তোমার বন্ধু, মানে স্যান্ডউইচ করো তোমার নেইবারকে, এবং এর বাদে যারা আছে পিক করো, মানে ইসরায়েলকে পিক করো। আপনারা সবাই জানেন পৃথিবীতে একমাত্র যুক্তরাষ্ট্রের থেকেও ইসরায়েলের সব থেকে বড় বন্ধু হচ্ছে ভারত। সমরাস্ত্র দিয়ে হোক, তাদের লোককে সেখানে পাঠাই হোক, তারা সেটা করে, তারা সেই ভারত। এখন আশ্চর্যজনকভাবে পৃথিবীর কোনো সভ্য দেশ তার প্রতিবেশীকে ঘাটায় না, বা তারা মনে করে আমার মাই নেইবার ইজ গুড, আই এম গুড, মাই নেইবার ইজ সেফ, আই এম সেফ। তারা সেটা মনে করে। তো ইউকে কি তার নেইবারদের সাথে মারামারি করে? ইউএসএ থেকে কানাডার সাথে মারামারি করছে? দে আর নট ডুইং দ্যাট। তো ভারত আনফরচুনেটলি সেই রাস্তা বেছে নেয়। এখন ভারতের আমি কিছু বলি অ্যাডভান্টেজ, তারা আপনি যেটা বললেন বড় দেশ, বিশাল দেশ, বিশাল শক্তি। তো ভারতের আমি একটু একই সাথে বলি, ভারত বলে যে তার বিশাল দেশ, বাংলাদেশ এটা পুচকে দেশ। তো তার মানে দে আর লাইক এলিফ্যান্ট, একটা তারা হাতির মতো, আমরা হয়তো একটা ইঁদুরের মতন। একটা হাতি আর ইঁদুর যখন ফাইট করে, তখন কিন্তু ডিসঅ্যাডভান্টেজটা হচ্ছে বা সমস্যাটা বেশি হচ্ছে হাতি। তার অনেক বড় একটা স্পেস, যে কোনো জায়গায় আপনি তাকে হিট করতে পারবেন। হাতি তো আর ইঁদুরকে সে নড়াচড়াই করতে পারে না, ইঁদুরকে কিভাবে ধরবে? দেন তার বিশাল জনগোষ্ঠী, 150 কোটি জনগোষ্ঠী। ওয়েল, বাংলাদেশের হচ্ছে 18 কোটি বা 19 কোটি। বাট সমস্যাটা তাদের বেশি, বিকজ তাদের হোমোজেনিটি নাই। আমরা সবাই বাংলাদেশি, বাংলাদেশের মধ্যে যারা আছি বাংলাদেশি। আমাদের এই বন্যা, আমাদের এই আন্দোলন, সমস্ত কিছু দেখা যাচ্ছে মুহূর্তে আমরা ঐক্যবদ্ধ হতে পারি। আমাদের নেতার জন্য অপেক্ষা করতে হয় না রেল স্টেশনে অপেক্ষা করার মতো। ভারত কি, তার মাথাটা হয়েছে গুজরাট, তার ডান হাত হয়েছে বাংলা, বাম হাত পাঞ্জাব, পা হয়েছে আরেকটা জায়গা উড়িষ্যা, বিহার। সো তার মধ্যে কোনো ইউনিটি নাই। যে কোনো একটা পরিস্থিতিতে সে কিন্তু মাস মোবিলাইজেশন করাতে পারবে না। 3 নাম্বার হচ্ছে তার ইকোনমি ইজ ভেরি মাচ বাজার ভিত্তিক। মানে সে ডোমেস্টিক্যালি যে প্রোডাক্টগুলো করে সেগুলাকে তাকে আনইন্টারাপ্টেড ভাবে তাকে রপ্তানি করতে হবে কিছু দাস দেশে। আগে নেপালে করতে, বাংলাদেশে 16 বছর ধরে তার বাজার করে রাখছে সে বিভিন্ন জায়গায়, যুক্তরাষ্ট্র এবং ইউরোপে। সে কখনোই, বা তার যেই আপনি বলেন যে আম্বানি বা টাটা, তারা কখনোই চাবে না যে তারা ওই যুদ্ধ বা ওই কোনো জায়গায় যাক। যদি সেই পরিস্থিতি হয়, তারাই সেটা ঢাকায় দেবে যে বাপ যুদ্ধের জায়গায় যাস না, আমাদের টাকা খরচ হবে। এখন ভারতকে এই জিনিসগুলা জানে। এবং সব থেকে বড় যে জিনিসটা আমি বলি, 2005 এবং 2006 এই 2 বছর ধরে ভারতের ইস্টার্ন কমান্ড, যেটা বাংলাদেশ এবং 7 সিস্টার জুড়ে যে কমান্ড, মানে বাংলাদেশের পাশের জায়গা পশ্চিমবঙ্গ, ইস্টার্ন কমান্ড, সেই ইস্টার্ন কমান্ডে একটা ওয়ার গেম তারা করে 2 বছর ধরে,
যেখানে তারা কিছু সিচুয়েশন এক্সারসাইজ সিমুলেশন করে দেখায় যে কোনো একটা যুদ্ধ পরিস্থিতিতে সিনারিওটা কি হবে। এবং আমি বলি 7 ফেজের প্রতিটাতে আলহামদুলিল্লাহ রেজাল্ট দিয়েছে। সেটা তো হচ্ছে ওয়ার গেমটার রেজাল্টটা সফটওয়্যারের মাধ্যমে আসে। প্রতিটাতেই দেখা গেছে বাংলাদেশ ইজ গেইনিং, বাংলাদেশের অ্যাডভান্টেজ আছে মিলিটারিলি ইভেন। কেন? বাংলাদেশ আর্মি যে অফিসাররা, আমি বলি একই জায়গায় হোমোজিনিয়াস, একতা আছে, একই ভাষায় কথা বলি, একজন আরেকজনের ভাই, ওদের সেটা নাই। এবং ওদের ট্রেনিং কি হচ্ছে শর্ট ট্রেনিং টাইপের। আপনি ওদের বিএসএফ এর চেহারা দেখলেই দেখতে পাবেন যে বসা রাখছে এক জায়গায়। আমাদের আছে আলহামদুলিল্লাহ বিডিআর এর সবাই আপনি ধরে রাখতে পারেন 90% মিলিটারি ট্রেনিং আছে তাদের। আমি কিন্তু ডিটেলসে যাব না, এগুলো স্পর্শকাতর মিলিটারি ব্যাপার, এগুলো আমার পক্ষে বলাটাই উচিত হবে না। আমি শুধু যেটা তারাও জানে আমরাও জানি সেটা একটু শেয়ার করছি। এখন তো তারা দেখলো কি বিভিন্ন অপারেশনের স্কেচ করে টেমপ্লেট করে দেখা গেল কোনোভাবেই তারা অ্যাকচুয়ালি যেটা বলা হয় যে 17 দিনে তারা দখল করে নিবে, তাদের এয়ার পাওয়ার আছে, এয়ার সুপ্রিমেটি থাকবে, বাংলাদেশের এয়ারফোর্স দাঁড়াইতে পারবে না, এগুলো সমস্ত কিছু ভুয়া, এগুলো কিছুই না। দে ক্যানট, তারা যেই ফ্লাইজ অপারেশন জোন সে পর্যন্ত তাদের মিগকে তো তারা ফ্লাই করাতে পারবে না। তো আর হচ্ছে যে জিনিসটা আপনি দেখবেন বাংলাদেশ এবং ভারত বা পাকিস্তান মিলাই অনেক সময় বিভিন্ন যৌথ ট্রেনিং বা অনেক কোর্সে অনেকে যায়। এখন পর্যন্ত স্বাধীনতার পর থেকে কোন একটা কোর্সে কোন ভারতীয় অফিসার বাংলাদেশের অফিসারকে সেই ইন্টারন্যাশনাল কোর্স থেকে 1 নাম্বার থেকে 2 নাম্বারে নামাতে পারে নাই। বাংলাদেশের অফিসার সবসময় 1 নাম্বার। মালয়েশিয়াতে আমি যখন একটা কোর্স করছিলাম তখন যেমন সৈনিকরা কোর্স করছিল কমান্ডার কোর্স, সেখানে ভারতীয়, শ্রীলঙ্কার, অন্য দেশ সব প্রথম 3 জনের সবাই বাংলাদেশি কমান্ডো, আলহামদুলিল্লাহ। তো তারা এটা জানে। তো যখন তারা দেখলো যে রেড ফ্ল্যাগ যে না তারা পারবে না, এটা যুদ্ধ কিন্তু লাস্ট টুল, একটা মিলিটারি অপারেশন লাস্ট, তার আগে আছে ডিপ্লোম্যাসি, ইকোনমি, অনেক কিছু আছে, সব জায়গায় তারা দেখা যাচ্ছে যে দে ক্যানট। তখন তারা 2006 সালে সেটার পরে, তখন বোধহয় কংগ্রেস গভর্নমেন্ট ছিল, তারা একটা প্ল্যান করলো যে বাংলাদেশে এমন একটা গভর্নমেন্ট তারা চায় যে গভর্নমেন্টকে তারা সাপোর্ট করে যাবে যে কোনো মূল্যে হোক, দ্যাট ইজ খুনি হাসিনা গভর্নমেন্ট। তার বদলে যে পাওয়ারে থাকবে যে পার্টি তাদেরকে বিভিন্ন পরিমাণে টাকা দিবে, আবার সেই বাংলাদেশের পুতুল সরকার, যেটা আপনারা দেখছেন যে বিভিন্ন বিদ্যুৎ খাত বা অন্যান্য খাত থেকে সরাসরি সেগুলো কিন্তু সরকারের কাছে বা সেই পলিটিক্যাল পার্টি বিজেপি, কংগ্রেস তাদের কাছে যায়। তো বাট এমন একটা জায়গা তারা আসছিল যে কোনো মূল্যে হোক সেটা তারা সেই সরকারকে টিকে রাখবে। আর আজকের ভারত যে এত বছরের চিন্তা করে এমন একটা সরকার পদ্ধতি যেখানে আমি পুতুল বসায় রাখবো সেটা সে দেখতেছে সে পারে নাই। আমাদের ছাত্র জনতা একটা স্ন্যাপের মধ্যে তাদেরকে উঠাই দিছে। হ্যাঁ, আমাদের অনেক শহীদ হয়েছে, অনেক রক্ত দিছি, বাট আমরা তো মরতে ভয় পাই না। সেটা তো আমাদেরকে আমাদের সাইদ মুগ্ধরা দেখাই দিছে। সুতরাং তারা জানে যে সাইদ মুগ্ধ 2 জন না, এখানে 18 কোটি আছে সাইদ মুগ্ধ যারা তাদের জান দিয়ে দিবে, বাট ভারতকে কখনো যাবে না। মিলিটারি ব্যাপারে একটা জিনিস, সেন্সিটিভ জিনিসটা, তথ্যটা বাদ দিয়ে আমি শুধু বলতে পারি, ভারত জানে তাদের যে কনভেনশনাল ওয়ারফেয়ার ট্যাকটিক্স, আমি এটা কথাটা সম্পূর্ণ দায়িত্ব নিয়ে বলছি, বিকজ বাংলাদেশ আর্মির, আপনি সেনাবাহিনী যত ট্যাকটিক্স এর বই আছে, রণকৌশল, তার মধ্যে বেশিরভাগই দেখবেন আমার নাম, বিকজ আলহামদুলিল্লাহ যে টিমগুলো ছিল সেখানে আমি ছোট্ট আমার ক্ষুদ্র অবস্থা থেকে কন্ট্রিবিউট করে সেগুলো লেখার চেষ্টা করেছি। এখন তারা জানে কিন্তু আমাদের যে ট্যাকটিক্স সেটা সুপেরিয়ার, উন্নত, এবং আমরা শুধুমাত্র কনভেনশনাল যুদ্ধ করব বোকার মতো, সেটা আমরা না। ব্যাটল অফ হিলি একটা এক্সাম্পল দিই, যে যদি ওই অবস্থায় যায়, এবং ইনশাল্লাহ যাবে না, বাংলাদেশের জনগণ, সরকার কেউ চায় না যুদ্ধ, এবং আমরা প্রতিবেশীর সাথে শান্তি চাই, বাট 1971 সালে নভেম্বরের শেষ সপ্তাহ থেকে ডিসেম্বরের শেষ সপ্তাহ পর্যন্ত ব্যাটল অফ হিলি ব্যাটেলে তারা 2টা ব্রিগেড, মানে আপনি চিন্তা করেন, আমি কম্পারিজনটা দেই, 2টা ব্রিগেড ইজ কম্পোজড অফ 448 ব্যাটালিয়ন্স, যেখানে 8 × 4 মানে 32টা কোম্পানি, হিলির পাকিস্তানের একটা কোম্পানি প্লাসের সাথে তারা তাদেরকে সরাইতে পারতেছিল না। 32-32:1। তারপরও তারা পারে নাই। তারা কখন পারছে? যখন মেজর নূর, বীর উত্তম, উনি কিন্তু পরে শেখ মুজিব এবং হাসিনার সেই যে তারা মুক্তিযোদ্ধাদের খুন করেছে 72 থেকে 75, তার প্রতিবাদে উনি কিন্তু তার বীর উত্তম খেতাবটা সরাই নিয়েছিলেন। সেটা প্রত্যাহার, উনি সেটাকে বলছেন না আমার চাই না, সেটা আমি প্রত্যাহার করলাম। সেই সাহসী মেজর নূর
উনি যখন হিলিতে পাকিস্তানি পজিশনের পিছনে তাদের সাপ্লাই লাইনটা ব্লক করে দিলেন, শুধুমাত্র তখন সেই সাহায্য নিয়ে তারা পারছে হিলি অতিক্রম করে বগুড়ার দিকে আসতে, রাজশাহীর দিকে যাইতে। তার মানে চিন্তা করেন, তখন বাংলাদেশের জনগণ পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে ছিল, তাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে, সে অবস্থায়ও ভারতের জন্য সেটা ডিফিকাল্ট ছিল। আর আজকে আলহামদুলিল্লাহ আমরা একটা হোমোজিনিয়াস দেশ, দেশের প্রতিটা ছেলে মেয়ে আবাল বৃদ্ধ যেটা বলে সবাই দেশের জন্য প্রাণ দিতে পারে, সেটা প্রমাণ আমরাও জানি, ভারতও দেখতেছে। সে অবস্থায় তার কতটুকু সাহস হবে একটা মিলিটারি অ্যাডভেঞ্চার করার জন্য? তারা অতটা বোকা না, দে উইল নট ওয়ার্ক দিস ওয়ে। বাট আমাদেরকে যে জায়গাটাতে বর্তমান সরকার ডক্টর ইউনিসের নেতৃত্বে যেইভাবে কাজটা করছে আমি খুবই অ্যাপ্রিসিয়েট করি। তারা জিনিসটা ক্লিয়ার করে দিয়েছে, ইউ আর মাই ফ্রেন্ড, আমাদের সব সম্পর্ক অর্থনৈতিক, বাণিজ্য, রাজনৈতিক, পররাষ্ট্র সব সম্পর্ক ঠিক থাকবে, বাট অ্যাজ এ নেইবার তুমি আমাদেরকে মনে করতে পারবা না যে আমরা হচ্ছে মুশিক। ইটস নট দ্য ওয়ে। অর্থাৎ এই যে প্রপাগান্ডা গুলা চলে, ভারত বিশাল শক্তিধর, আমাদেরকে খেয়ে ফেলতে পারে যে কোনো সময়, আমাদের মধ্যে অনেকের মধ্যে এক ধরনের ভীতি কাজ করে, একটা ইনফিরিয়রিটি কমপ্লেক্স কাজ করে, এগুলোর কোনো কারণ আছে বলে আপনি মনে করেন না? তাহলে গণক ভাই, আপনার কথাই নিশ্চয়ই অনেক আশ্বস্ত হবেন যে এটা যেই তাদের এত বছরের ইনভেস্টমেন্ট, তাদের যে প্ল্যান ডি, যেটা হচ্ছে ইস্টার্ন কমান্ডের সাপোর্ট করার জন্য তাদের এখানে হাসিনা গভর্নমেন্টকে রাখতে হবে, সেটা চলে গেল। তাদেরকে একটু কিছু সাহস হলো কিছু করবার জন্য, ট্যাফও করার সাহস হলো। মাঝখানে আমরা যেটা শুনি তারা বাদ নিয়ে একটু দুষ্টুমি করার চেষ্টা করছিল, তাতে কি লাভ হয়েছে? তারা এই দুষ্টামি করবে, আমরা আরো বেশি ইউনাইটেড হব। আমাদের ক্ষতি হয়েছে বন্যার কারণে, বাট আমাদের তো আরো বেশি আলহামদুলিল্লাহ আমরা পাইছি, আমরা মোর ইউনাইটেড হয়েছি। দে নো দিস, তাদেরকে ভয় পাবার কিছু নাই। ইউ আর মাই ফ্রেন্ড, ইউ আর মাই ইকুয়াল ফ্রেন্ড, ইউ আর মাই ফ্রেন্ড, ইউ আর নট মাই মাস্টার। রাইট। এই জিনিসটা বুঝলেই ভালো। তবে এখনো ধরেন আওয়ামীপন্থী বহু মানুষ, আপনি যদি দেখেন ওই সময়টায় কত রকমের প্রচার শুনছেন না, আপনিও শুনছেন, ভারতের ট্রেন ঢুকছে বাতিনি ভাই দিয়ে, ভেতরে সৈন্য আছে, ভারতের এয়ারফোর্স ইয়ে করে আছে হচ্ছে আগরতলায়, যে কোনো সময় এখান থেকে অ্যাটাক করবে, শেখ হাসিনার কিছু হইলে ভারতের সৈন্য ঢুকবে, কত কাহিনী শুনলাম আমরা। তো এগুলো আছে সবই যে প্রচারণা বা এক ধরনের জুজুর ভয় দেখানো, সেটি আমাদের কাছে স্পষ্ট। এবং আমার মনে হয় যে বাংলাদেশের মানুষ, আপনি যেটি বলছিলেন, জুলাই আগস্টের বিপ্লব এবং পরবর্তী বন্যায় মানুষের মধ্যে যে সহমর্মিতা এবং সৌহার্দ্যের যে শক্তি বা দেশপ্রেমের যে বোধ, এটি আসলে অটুট থাকলে বাংলাদেশকে কেউ বিট করতে পারবে না। তো আমরা আরেকটা প্রসঙ্গে যেতে চাই সুমন ভাই, যে এই পর্যন্ত কিন্তু ধরেন বিডিআর হত্যাকাণ্ড নিয়ে একটি মামলা হয়েছে বোধহয়, ডিএডি রহিম সাহেবের ছেলে একটি মামলা করেছেন, কিন্তু ইতিমধ্যে ধরেন আপনি, ক্যাপ্টেন শাহনাজ সহ আরো অনেকেই কথা বলেছেন, যারা প্রত্যক্ষদর্শী, যারা দীর্ঘদিন কথা বলেন নাই, অনেক তথ্য বেরিয়ে এসেছে। কিন্তু আমরা বিডিআর হত্যাকাণ্ডের যে বিষয়টি, এটি নিয়ে কোনো কার্যকর পদক্ষেপ এখনো দেখছি না, যে একটি নতুন করে একটি কমিশন গঠন করা বা বসানো, তার থেকে বরং বিতর্কিত লোকদেরকে নানাভাবে পদায়ন করা হচ্ছে। রেড ক্রিসেন্টে ঢুকলেন আরেকজন, যিনি আপনার হচ্ছে বিডিআর এর এই তদন্তে যিনি সবকিছু ওকে করে দিয়েছিলেন, পরে তাকে প্রমোশন দিয়ে মেজর জেনারেল করা হয়, তিনি এখন রেড ক্রিসেন্টের চেয়ারম্যান হয়েছেন। এই প্রসঙ্গে আমরা আরেকটা প্রোগ্রাম করবো বিস্তারিত বিষয়টা নিয়ে। তো এখনো কিছু হয়নি। প্লাস ধরেন যে আয়নাঘর, এই যে অমানবিকতার চূড়ান্ত একটি পদক্ষেপ, এই আয়নাঘরের সঙ্গে জড়িত ব্যক্তিদেরকে চিহ্নিত করা বা এটি নিয়ে তদন্ত করে একটি মামলা করা, বা সম্ভাব্য যারা সেই সময় গোয়েন্দা সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ করা, কোনো কিছুই কিন্তু হয় নাই। তো এই জায়গাটাকে একটু আলোকপাত করবেন আপনি, বিডিআর এবং গুম খুন আয়নাঘর। গুম খুনের যে জিনিসটাতে আপনার এই প্রথম স্পেসিফিক বিডিআর প্রশ্নটা আমি একটু কভার করে নিই। সেটা হচ্ছে কি, হ্যাঁ আমি দেখেছি, এবং আমার আজকে দুপুরে, মানে আমাদের ইউএস সময় দুপুরে যেটা দেখলাম, একজন বিডিআর সদস্যের যিনি জেল থেকে বের হয়ে এসছেন, ওনারও সেই দাবি যে ওনারা কিন্তু একই জিনিস চান, যে আপনি কি বলতেছি কি ছিল বড় কথা না, যদি সত্যিকার সুষ্ঠু একটা তদন্ত আবার নতুন করে হয়, তখন এখানে যারা সাফারার, এবং আপনারা শাহনাজের বক্তব্যে, অন্য অনেকের বক্তব্যে একটা জিনিস উঠেছে যে বিডিআর এর সৈনিক কিন্তু বেসিক্যালি আর্মি সৈনিকের মতোই, তারা আর্মি সৈনিকের মতোই তাদের অফিসারকে জান দিয়ে ভালোবাসে। সুতরাং
এটা অবিশ্বাস্য যে বিডিআর এর সৈনিকরাই শুধু কিছু বিপদগামী ছাড়া আর কিছু আওয়ামী লীগের ভারতের এই ষড়যন্ত্রের সাথে ছিল। এখন আমাদের ভবিষ্যতের জন্যই একটা ভালো ভবিষ্যতের জন্য আমাদের দরকার এই ধরনের যেই হত্যাকাণ্ডগুলো বা এই ধরনের যে ঘটনাগুলো হয়েছে সেটার একটা সুষ্ঠু তদন্ত করবার দরকার। আপনি যে কোনো লোককে জিজ্ঞাসা করেন সবাই বলবে যে আনিসুল ইসলাম, বা তখন ছিল শফিক সাহেব ছিলেন আইনমন্ত্রী, তিনি আনিসুল ইসলামকে এই তদন্তের দায়িত্ব দেন। তাদের যেটা সেটা আইওয়াশ, সেটা আনিসুল হকের কথা বলছেন, আনিসুল হক। তো ধরেন আইওয়াশ কিভাবে আমি বলি, কাহার কি ধরনের মাল সেটা কিন্তু বাংলাদেশে সবাই জানে। সুতরাং কাহার যখন সেই তদন্তের পুলিশের পক্ষ থেকে, সিআইডির পক্ষ থেকে সেই তদন্তের আসলো এবং সম্ভবত মনিরুল সাথে ছিল, এরা যখন আসলো আমরা তো এদেরকে চিনি। তো আমাদের মনে অনেক সন্দেহ আসলো কিভাবে। তো একদিনের ঘটনা, এটা বোধ হয় মার্চের 9 বা 10 তারিখ, আমাদের তখন ডিজিএফআই থেকে কিন্তু আমি ছেড়ে দেওয়ার পরে আমি যথারীতি আবার পিলখানাতে এসে আমি কাজ করছি, কারো কাছে কিছু বলতে পারতেছি না যে আমার উপর কি হয়েছে, বাট কাজ করে যাচ্ছি। তো তখন একদিন আমি আবার লাইনগুলো চেক করবো, আমরা কিছুক্ষণ পর পরই যাই, আমার সাথে ছেলে পেলেদের নিয়ে গেলাম, কি হচ্ছে দেখি কাহার সেখানে আমাদেরই কিছু সৈনিককে ইনস্ট্রাকশন দিচ্ছে যে অনেক অস্ত্র পাওয়া গেছিল বিভিন্ন জায়গায় ছড়ানো ছিটানো, সৈনিক লাইনে বিছানা পড়ে আছে, সেখানে বলছে এই বিছানা রাখেন। তারা অ্যাজ ইফ আমরা টস করে বলি না যে ঠিক আছে, মাল্টিপল চয়েস কোশ্চেন অনেক সময় আমরা ফান করে বলি, টস করে দেখি ট্রু অর ফলস বা কোনটা হবে। তারা টস করার মতন করে ঠিক আছে এই বিছানায় অস্ত্র রাখো, গুলি রাখো। আমি বললাম এখানে হচ্ছে কি? কাহার বললো স্যার প্রমাণ সব তো নষ্ট হয়ে গেছে, এখন এই কিছু তো আসামিদের জন্য কিছু অভিযোগ, এখানে অভিযুক্ত যারা হবে তাদের হিসাব করে আমি এখানে বিছানা রাখতেছি। মানে আমি বললাম ইউ আর সিচুয়েটিং দ্য অ্যাপ্রিসিয়েশন, মানে আপনি আগে থেকে ঠিক করে রাখছেন লিস্ট ধরে যে কাদেরকে আপনারা ফাঁসাবেন, সেই হিসেবে আপনি রেখে দিচ্ছেন বা টস করে রেখে দিচ্ছেন। বললো না স্যার এমন কিছু না, আমাদের সন্দেহের তালিকায় জিজ্ঞাসাবাদের পরে যারা আসছে। আমি বললাম যে প্লিজ ডোন্ট ডু দিস, আমার সৈনিক যারা ছিল ডোন্ট ডু দিস, তাদেরকে আমি সরাই দিলাম সেখানে। আপনার যদি কোনো কিছু থাকে সেটা আপনার দায়িত্ব করেন, এই ধরনের পাপ কাজ আমার সৈনিকরা করবে না। যে আপনি কিভাবে নিশ্চিত হলেন এখানে কেউ নাই, এখানে 2 সপ্তাহ আগে একটা ঘটনা ঘটছে বা 20 দিন আগে একটা ঘটনা ঘটছে, সেই আপনি আন্দাজ করে বিভিন্ন সৈনিকের বিছানার উপরে অস্ত্র আর গুলি রেখে দিচ্ছেন এবং আলামত হিসাবে সেটাকে আপনি ব্যবহার করবেন যে এর বিছানায় সেটা পাওয়া গেছিল। তার মানে আপনি দেখে চিন্তা করেন কনক ভাই যে এখানে তদন্ত এবং বিচারটা কিভাবে হয়েছে। আমি জিনিসটা তখন জেনারেল হাকিমকে অবগত করি এবং জেনারেল মইনুল সম্ভবত তখন নতুন কমান্ড নিচ্ছেন, মানে বিডিআর এর ডিজি হিসাবে, ওনাদেরকে অবহিত করি। তারপর তো আমাকে সেখান থেকে প্রত্যাহার করা হয়। আমি এর বিশদ জানি না, বাট এতটুকু আমি বুঝি জাতিরও বোঝা উচিত যে এই তদন্তটা এভাবে কখনোই সঠিক তদন্ত হয় নাই। এখন আসে আমাদের এই যে অন্তর্বর্তীকালীন সরকার বা অন্য কোন সংস্থা, তারা কি এই তদন্তের জন্য কতটুকু করতে পারে। আমি ব্যক্তিগতভাবে মনে করি খুব বেশি মামলা সরকারের জন্যই ঝামেলা, পুলিশ বাহিনীকে এখন পর্যন্ত পুরোপুরি অ্যাক্টিভিটি করতে পারেন নাই। তো মানে বলা যায় 10% অফ দ্য পুলিশ ফোর্স দে আর ওয়ার্কিং। তো তাদেরকে দিয়ে আপনি কি এত মামলার বসে, আজকে দেখি অনেক রাজনৈতিক নেতার নামে, একজনের নামে 50টা খুনের মামলা করার দরকার নাই। তো একটা কমিশন হোক, প্রথম কথা, এটা গণকমিশন করার দরকার নাই, এটা টাস্ক ফোর্স ধরনের করা হোক, যেখানে তারা বিডিআর, সাগর রুনির হত্যা, হেফাজত হত্যা, এই ধরনের যত বড় হত্যাকাণ্ড সেগুলা তারা নিজে থেকেই তারা ফাইল ওপেন করবে, সেটা তদন্ত করবে এবং সেটার বিচার কাজ চালাবে। আর এখনকার এই 24-এর গণ আন্দোলনের সময় যারা বিভিন্নভাবে শহীদ হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের পক্ষ থেকে মামলা হবে, অথবা ফিনান্সিয়াল ক্রাইম সেগুলা, বাট পিক করে সেই কমিশন ডিরেক্ট করবে, যোগ্য লোক আছে বাংলাদেশে, তারা করবে, সেই কাজটুকু মাধ্যমে করা হোক। এবং বিডিআর এর যারা ক্ষতিগ্রস্ত আছে, শুধু আমি সেনা পরিবারকে বলছি না, আমি একই সাথে বলছি বিডিআর এবং বেসামরিক লোকজন যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, আপনারা আগায় এসে একটা প্ল্যাটফর্ম তৈরি করেন। দেয়ার শুড বি এ প্ল্যাটফর্ম যেখান থেকে আপনারা, আমরা কোনো বিক্ষোভ করব না,
আমরা গুছানো ভাবে জিনিসটা আগাবো। কোন কোন আলামত আছে সেগুলোকে আমরা আমি গতদিন বলেছিলাম বিডিআর এর সময় যে আমরা যেগুলো জমা দিচ্ছিলাম আলামত সেগুলো তো নষ্ট হয়ে গেছে হয়তো, বাট আমি সুখের জিনিস হচ্ছে আমার সাথে 8-10 জন অফিসার যোগাযোগ করছেন, এবং দ্যাট ইজ ব্যাড থিং ফর ইউ জয়, দ্যাট ইজ ব্যাড থিং ফর ইউ খুনি হাসিনা, যে তারা বেশ কিছু অডিও রেকর্ডিং ফেরত পেয়েছে, রিট্রিভ করেছে, তারা হয়তো তাদের বুদ্ধিমানের মতো সেগুলোর কপি রেখে দিয়েছিল, তো প্রয়োজন মতো সেগুলোকে হাজির করা হবে আদালতে। তো সেই জিনিস সহ আমরা একটা পরিষ্কার মামলা করব, যেখানে কাউকে ক্ষতি করার উদ্দেশ্যে না, প্রতিশোধ নেওয়ার উদ্দেশ্যে না, সত্য জিনিসটা ন্যায় বিচারের মাধ্যমে আমরা স্টাবলিশ করব ইনশাল্লাহ, এবং সেটাকে প্রায়োরিটি বেসিসে করতে হবে। সরকারকে এবং সেনাবাহিনীতে যারা এই ক্ষেত্রে আমাদেরকে সহযোগিতা করতে চান তারা নিশ্চয়ই শুভবুদ্ধির পরিচয় দিয়ে এটাকে প্রায়োরিটি দিয়ে সেটাকে করবেন। এবং একই সাথে এখনো যারা এই ওই পক্ষের যারা মামলার আলামত নষ্ট, অত্যাচার, সেই ধরনের জিনিসগুলো বলেছেন, তাদেরকে রিকোয়েস্ট করবো, প্লিজ স্টে অ্যাওয়ে ফ্রম দিস। আমরা চাই না আপনাদেরকে উলঙ্গ করতে। স্টে অ্যাওয়ে ফ্রম পাওয়ার অ্যান্ড স্টে অ্যাওয়ে ফ্রম আওয়ার ওয়ার্কস। আর আমি এই সুযোগে একটু জেনারেল জাহাঙ্গীরের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে স্যার, আপনি একজনের কাছে খুব কষ্ট পেয়ে বলেছেন যে সুমনকে আমি এত স্নেহ করি, ওকে স্নেহ করতাম, ও এই ধরনের কথা বললো। আমি দুঃখিত আপনি কষ্ট পেয়েছেন, এবং একই সাথে আমি গর্বিত যে আপনি আমাকে স্নেহ করতেন। বাট স্যার, এখানে দুঃখ বা স্নেহ এগুলো আমাদের ব্যক্তিগত ব্যাপার। আমি কিন্তু আপনাকে বলি নাই আপনি একজন খারাপ লোক। আমি যেটা বলেছি, বিডিআর হত্যাকাণ্ডের সময় জাতির যেই প্রচন্ড একটা আকাঙ্ক্ষা, এবং সেনাবাহিনীর ভিতর থেকে, বিকজ আপনি সেনাবাহিনীর তদন্ত টিমের প্রধান ছিলেন, সেখানে একটা বড় আকাঙ্ক্ষা ছিল। সেই আকাঙ্ক্ষার বাস্তবায়ন হয় নাই, হয়তো আপনি চাপে পড়ে সেখানে পারেন নাই। আমরা সুবাইলের কাছ থেকে শুনেছি সেই ঘটনাটা যে কিভাবে হয়। এখন একটা সুযোগ আছে। ক্যান ইউ হোল্ড দ্য অ্যাসপিরেশন? আপনি কি আমাদের ছাত্র জনতার আন্দোলনের মধ্যে থেকে যে আকাঙ্ক্ষাটার জন্ম হয়েছে সেটাকে বাস্তবায়ন করেন? তাহলে আগের ভুলটা কিন্তু আমরা ভুলে যাব। দ্যাট ওয়াজ মাই পয়েন্ট অ্যান্ড স্টিল মাই পয়েন্ট। আমি আপনাকে বলছি না যে আপনি ব্যর্থ, আমি বলছি প্লিজ ডোন্ট রিপিট দ্যাট। এটা আমার অনুরোধ থাকবে। সুমন ভাই, আমি একটা প্রসঙ্গে অ্যাড করতে চাই আপনার সাথে। আমি যেটা বলছিলাম যে রেড ক্রিসেন্টের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছেন, তার নাম হচ্ছে মেজর জেনারেল রফিকুল ইসলাম। এই রফিকুল ইসলাম হচ্ছেন বিডিআর হত্যাকাণ্ডের যে তদন্ত হয় সেই সময় তিনি ছিলেন হচ্ছে ব্রিগেডিয়ার, এবং আপনি জানেন যে ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির তদন্ত রিপোর্টে সাইন করতে রাজি হন নাই। গরমিল দেখে উনি এটা প্রত্যাখ্যান করেছেন যে নো, আই উইল নট সাইন দিস ডকুমেন্ট। তো তখন ব্রিগেডিয়ার হাসান নাসিরকে সরিয়ে এই রফিকুল ইসলামকে সেই টিমে ঢুকানো হয়, এবং তিনি চোখ বন্ধ করে সব ওকে করে সাইন করে দেন আর্মির যে তদন্ত কমিটি জেনারেল জাহাঙ্গীরের নেতৃত্বে। পরবর্তীতে তাকে প্রমোশন দিয়ে মেজর জেনারেল বানানো হয়। তো আমরা যেটা দেখছি যে বিডিআরের এই ঘটনার সঙ্গে যারা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করেছিলেন তাদেরকে বিভিন্নভাবে এখনো বসানো হচ্ছে বিভিন্ন জায়গায়, যেখানে তাদের জবাবদিহির আওতায় আনার কথা সেখানে তিনি হয়েছেন রেড ক্রিসেন্টের চেয়ারম্যান, একজন হয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পাশাপাশি আপনি জানেন যে কদিন আগে আব্দুল কাহার এখন দেশ ত্যাগের একটি খবর পেয়ে আমি নিজে ওসি ইমিগ্রেশনকে ফোন করেছিলাম যে তাকে আটকানো যায় কিনা। উনি আমার কাছে পাসপোর্ট নাম্বার চাচ্ছেন, পাসপোর্ট নাম্বার দেন, বা আমার ফেসবুকে পোস্ট দিয়েছিলাম, অনেকে যোগাযোগ করেছে। এখন কাহার এখন যদি আসলেই, আমি জানি না চূড়ান্ত খবর কি, উনি যদি আসলে বের হয়ে যেয়ে থাকে তাহলে এর সঙ্গে আমি আমাদের বর্তমান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সংশ্লিষ্টতা আমি অবশ্যই খুঁজবো, বা এটি ক্লিয়ারেন্স ছাড়া যাওয়ার কথা না। কারণ কাহার এখন থাকলে যদি তাকে জিজ্ঞাসাবাদ করা হয় অনেক কিছুই সামনাসামনি বের হয়ে আসবে। তো কেউ ক্ষমতাধর কেউ চাইবে না যে তিনি একটি পজিশনে থেকে বেকায়দায় পড়েন। তো আপনি জাস্ট এটা কি মনে করেন যে বিডিআর এর বিপক্ষে যারা ছিল, এই হত্যাকাণ্ডের পক্ষে যারা ছিল এক অর্থে বলা চলে, তাদেরকে আপনার বিভিন্ন ভাবে এখনো বসানো হচ্ছে বিভিন্ন জায়গায়? মানে হত্যাকাণ্ডের পক্ষে কথাটা আমি এক্স্যাক্টলি বলবো না। আমি বলবো যে এই হত্যাকাণ্ড যেটা হয়েছে সেখান থেকে খুনি হাসিনা এবং আওয়ামী লীগকে বাঁচানোর পক্ষে ছিল তারা, সেটা আমি বলবো। হ্যাঁ, আমি এবং দেশবাসী আমার মনে হয় কখনোই তাদেরকে, ধরেন বিডিআর হত্যাকাণ্ডে আমি তো সেইভাবে ক্ষতিগ্রস্ত না। হ্যাঁ, আমার অনেক কষ্ট হয়েছে, আমাদের সবার কষ্ট হয়েছে, বাট যারা ক্ষতিগ্রস্ত পরিবার তাদের কথা চিন্তা করেন তো, তারা কি মনে করছে? মানে আমার উপদেষ্টা বা বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ, রেড ক্রিসেন্ট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট প্লেস, সেখানে বসাবার কি কোনো
যোগ্য লোক আর নাই। আপনি জেনারেল ওয়াকার, আমি সাধুবাদ জানাই, আপনি জেনারেল সাজ্জাদকে আনসারের ডিজি করেছেন, অনেক পরে হলো করেছেন। হি ইজ আ স্মার্ট ম্যান। তো সাজ্জাদের মতন তুখোর আর কি কোনো জেনারেল বা ব্রিগেডিয়ার জেনারেল নাই আপনার আর্মিতে? অসংখ্য আছে, যারা দে ক্যান প্রোভাইড এ ক্লিন চিট যে না আমাদের বিরুদ্ধে ওই ধরনের কিছু নাই। এবং বিডিআর হত্যাযজ্ঞ জাতির জন্য একটা কলঙ্ক, এই কারণে যে আমরা খুনি আছেন এবং আওয়ামী লীগকে সেটার জন্য বিচার করতে পারি নাই, সঠিক বিচার করতে পারি নাই। সেই কলঙ্কর গন্ধওয়ালা একজন লোককে আপনি রেড ক্রিসেন্টের চেয়ারম্যান করালেন। আমার সাথে ওনার জেনারেল রফিকের মাত্র 2-1 দেখা হয়েছে, আমার সাথে ওনার কোনো ভালো খারাপ সম্পর্ক নাই। বাট আমার কথা হলো, হ্যাঁ, যেখানে জেনারেল নাসির, ব্রিগেডিয়ার জেনারেল নাসির পরিষ্কার ভাবে উনি আপরাইট অফিসার, উনি বললেন আমি পারবো না, আমি কেন এই মিথ্যার সাক্ষ্য হবো যেখানে আমার ব্রাদার অফিসার মারা গেছে। বাট ইউ এগ্রিড, জেনারেল রফিক, ইউ এগ্রিড, বিকজ তার বিনিময়ে আপনার জন্য পুরস্কার সামনে ছিল। পুরস্কার এখানে কি পাচ্ছেন? পুরস্কার বা তিরস্কার সেটা তো উপরে আছে, দ্যাট ইউ উইল গেট। বাট প্লিজ, আপনার যদি এখনো কোনো ন্যূনতম সম্মানবোধ থাকে, স্টেপ ডাউন, স্টে আউট অফ দিস। যে প্রসঙ্গে যিনি কথা বলছিলাম, এই যে আয়নাঘর বা গুম, এই ব্যাপারটাকে সামনে আনার জন্য বা এই ব্যাপারটা যেন ভবিষ্যতে যেন এই জাতীয় ঘটনা না ঘটে সেটি বন্ধ করার জন্য একটু কঠোর পদক্ষেপ নেওয়া উচিত। যেমন আপনি শুরুতেই বলছিলেন যে এই র্যাঙ্কগুলোর সঙ্গে লেগে আছে রক্তের দাগ, তাদের যে র্যাঙ্কগুলো, এই র্যাঙ্কগুলো আসলে ঢাকা পড়ে গেছে মানুষের আহাজারিতে, মানুষের রক্তের দাগে। ভবিষ্যতে আমরা চাই না যে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী গুলি কোনো বাঙালির দিকে ছুটে আসবে, দেশপ্রেমিক সেনাবাহিনী কাউকে গুম করবে, কাউকে হত্যা করবে। তো এইটা বন্ধ করার জন্য এই গুমের সংস্কৃতি, আয়নাঘরের সংস্কৃতি কিভাবে বন্ধ করতে পারি, কি করণীয়? এখন এই জন্য প্রথম হচ্ছে স্বচ্ছতা। মানে আমি অনেকে কথা বলছে ডিজিএফআই বাদ দাও, র্যাব বাদ দাও। একটা দেশে ডিজিএফআই বা ফোর্সেস ইন্টেলিজেন্স অবশ্যই দরকার, এবং আমরা তো সেখানে জেনারেল ফয়েজকে পেয়েছি, হি ইজ এ ভেরি ক্যারিয়ার অফিসার। আমি জানি না সে কতটুকু করতে পারবে, কারণ তার নিচের অফিসার অনেকেই আওয়ামী লীগের পোষা, বাট স্টিল লেট হিম গিভ চান্স। তো কোনো কিছু বাদ দেয় না, বাট আমাদেরকে কি করতে হবে? পরিষ্কার হতে হবে, স্বীকার করতে হবে, হ্যাঁ, মানে এক আয়নাঘর, এক অথবা এক সাগরণী, অথবা এক হেফাজতের আন্দোলন, যে কোনো একটা কারণে কিন্তু একটা সভ্য দেশে গভর্নমেন্ট পড়ে যায়। আমাদের দেশে পড়ে যায় নাই, কি কারণে আমি জানি না। কত ধরনের একটা খারাপ পরিস্থিতির মধ্যে আমরা ছিলাম যে আমরা সেই গভর্নমেন্ট পড়ে যায় না। যাই হোক, আমাদেরকে স্বচ্ছ হতে হবে এবং বলতে হবে, সেনাবাহিনীকে, ডিজিএফআই কে বলতে হবে আমাদের আয়নাঘর ছিল ভাই, সেটা একটা দোষ। আমরা অবশ্যই গোয়েন্দা তথ্য নিব, বাট আমরা এই আয়নাঘর করে সার্ভিং অফিসার বা রিটায়ার্ড অফিসার বা ব্যবসায়ীদেরকে সেখানে অত্যাচার করব না, অন্যায় করব না, সেটা একটা জিনিস। আর গুম খুনের যে কালচার, সেটাতে কিন্তু অ্যাকচুয়ালি বাংলাদেশে এই যে এই হাসিনার সময় শুরু হয়েছে সেটা না। সেটা আমি যদি আপনি যদি আমাকে 2 মিনিট সময় দেন আমি একটু বলি। অ্যাকচুয়ালি গুম খুনের কালচারটা বাংলাদেশে, স্বাধীন বাংলাদেশে শুরু হয় বা বাংলাদেশে শুরু হয় 14ই ডিসেম্বর 1971 সালে, যেটাকে আমরা শহীদ বুদ্ধিজীবী দিবস বলি, এবং রাজাকার আলবদরের উপরে সিল মেরে দিয়ে তারা এটা করেছে। হ্যাঁ, তারা এটা করেছে, বাট দে ওয়্যার নট অ্যালোন। তাদেরকে সহযোগিতা করেছে, তথ্য দিয়েছে আওয়ামী লীগের লোকজন। এখন আমি ভয়ঙ্কর একটা কথা বলে ফেললাম, আপনি বললেন যে এইটা তো তাহলে গুজব কিনা। আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকার বলবেন এই তো গুজব। নো, দিস ইজ নট গুজব। প্রথম কথা হচ্ছে কাদেরকে মারা হচ্ছে একটু তাকায় দেখেন তো। মূলত তারা ছিলেন বামপন্থী। আমি এই কারণে বলছি, আমার বড় মামা এবং মেজ মামা শহীদুল্লাহ কায়সার এবং জহির রায়হান, আপনারা অনেকেই জানেন না বা হয়তো কেউ জানেন, ওনারা দুইজন আমার বড় মামা এবং মেজ মামা। তাহলে মেজর সুমন, শমী কায়সার আপনার মামাতো বোন বা পান্না কায়সার আপনার মামি, আপন মামি? জি, বাট এই জিনিসটা আপনাকে একটু বুঝতে হবে যে তারা দেশের সাথে, জাতির সাথে, বুদ্ধিজীবীদের সাথে গাদ্দারি করছে। শমীর মা, ওদের ছোট ভাই অমি, হি ইজ আ ভেরি গুড ম্যান, সে কিন্তু তাদের সাথে যায় নাই। তো 1973-74 সালে কিন্তু আমার পরিবার এবং বাকি যারা ভাই বোন ছিল ওনাদেরকে, আমার বাবা মা, তারা কিন্তু শেখ মুজিবের কাছে বিচার চাওয়ার জন্য গেছিল যে শুধু রাজাকার আর বদর না, আমাদের ভাইদেরকে শহীদুল্লাহ কায়সার, জহির রায়হান হত্যার সাথে তোমার আওয়ামী লীগ জড়িত, তাদের বিচার করো, বিচার চাই। উনি লিটারালি তাদেরকে দালাল বলে সেখান থেকে বের করে দিয়েছেন সেখান থেকে। তারপরে তারা এই শহীদুল্লাহ কায়সারের স্ত্রী
পান্না কায়সার এর সাথে যোগাযোগ করে এবং তার পরবর্তীতে পান্না কায়সার আওয়ামী লীগের দালালি করবার জন্য সুবিধাভোগী হিসাবে যা যা করবার করছেন। আমার পরিবার অনেক কষ্ট, আমার বাবা মা এবং শহীদুল্লাহ কায়সার, জহির রায়হানের অন্যান্য ভাই বোন তারা অনেক কষ্টের মধ্যে গেছেন, তারা কখনো কম্প্রোমাইজ করেন নাই। এবং শমীক তার মায়ের আদর্শ ধরে ফেমাস হওয়ার জন্য বা সুবিধা পাওয়ার জন্য সেই একই আওয়ামী লীগের দালালি করে গেছে, সেটা আমাদেরকে বুঝতে হবে। অর্থাৎ শমীক কায়সার তার বাবার যে দেশের প্রতি যে ভালোবাসা বা তার বাবার যে দেশপ্রেম সেটিকে তারা ধারণ করতে আসলে পারে নাই। শমীক ধারণ করা তো দূরের কথা, সেটার বিপরীতে তারা কাজ করেছে। এবং শুধু তার বাবার জন্য না, বাকি বুদ্ধিজীবী, বাকি শহীদদের, মুক্তিযোদ্ধাদেরকে তারা বলবো তাদের সাথে চূড়ান্ত বেইমানি এবং গাদ্দারি করেছে তারা, ওনারা সহ বাকি তাদের দেখবেন তারা কিন্তু বামপন্থী ভাবধারার। তো যুদ্ধের যখন 7 মাসের মাথায় আওয়ামী লীগ কলকাতায় বসে বসে গাঁজা খাওয়া আর গল্প বই পড়ার মাঝখানে বুঝতে পারলো যে সেনাবাহিনী এবং তার সাথে দেশের জনতা তারা মিলে এবং বামপন্থীদের একটা বড় অংশ তারা মিলে দেশটাকে স্বাধীন করে ফেলছে, তখন তাদের টাউন অফ নড়লো। তখন তারা ইন্ডিয়াকে প্রেশার দিল যে এখন উইন্টার আসছে, অপারেশন করে লিবারেট করে দাও, নাহলে তো স্বাধীন হবে দেশ কিন্তু চলে যাবে সেনাবাহিনী আর বামপন্থীদের হাতে, কিউবার কায়দা হয়ে যাবে একটা। মুজিব বাহিনী হলো তার আগে, তারা কিন্তু যত না পাকিস্তানি সৈন্যকে মারছে তার থেকে বেশি বামপন্থীদের মারছে, এগুলো ফ্যাক্ট, আপনি চেক করে দেখবেন। তো 14 তারিখে আমার বড় মামা যেটা জানি, ওনার কাছে যখন আমার বাবা মুক্তিযোদ্ধা ছিলেন, ঢাকার মুক্তিযোদ্ধা, 9 মাস উনি বাংলাদেশে থেকে যুদ্ধ করছেন। তো আমার বড় মামা শহীদুল্লাহ কায়সার উনি কিন্তু ওনাদের কোর্ট ছিল যে কেউ দরজা খুলবো কি খুলবো না। তো সেই কোর্টটা রাজাকার আলবদরের শুধু জানবার কথা না, যদি না কেউ আওয়ামী লীগের ভিতর থেকে কেউ সেটা দিয়ে থাকে। এবং যখন তারা নিয়ে গেছিল সবার চোখ বাঁধা ছিল, কেউ কিন্তু হিন্দি উর্দু কোনো কিছুতে বা কোনো ড্রেস পরা ছিল না। আমরা জানি রাজাকার আলবদর তাদের ড্রেস ছিল, সে প্লেন ক্লোথে আসছিল, তারা নিয়ে গেছে ওনাকে। আর জহির রায়হান ওনার কাছে সমস্ত প্রমাণ ছিল, আওয়ামী লীগের কোন নেতা কোথায় কি করছে, উনি ডকুমেন্টারি তৈরি করছিলেন। স্টপ জেনোসাইডের পরের আরেকটা তৈরি করছিলেন উনি, যেখানে প্রকাশ পেয়ে যেত যে আওয়ামী লীগ তারা মুক্তিযুদ্ধর নাম করে যে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেওয়ার যে গল্প বলে সেটা ঠিক না, তারা বসে সেখানে শুট করছে। কারা কারা, খালেদ মোশাররফের ইন্টারভিউ ওনার কাছে ছিল, জেনারেল জিয়ার ইন্টারভিউ ছিল। বাট ওনাকে স্বাধীন বাংলাদেশে জানুয়ারি 30 তারিখে সামান্য একটা কারণ দেখায় মেরে ফেলা হলো। আপনি বলবেন এই কথাগুলো এখন বলা হচ্ছে? নো, গত 30 বছর ধরে আমার মা বাবা এই জিনিসগুলো বলে আসছেন এবং আওয়ামী লীগের নাম ধরে বিভিন্ন জায়গায় বলে আসছেন, অনেক কষ্ট সহ্য করে। দেশের আমি আজকে দেশের বাইরে থেকে বলছি, ওনাদের মতো সাহস আমার নাই, ওনাদের সাহস ছিল এবং এখন আছে। আপনারা বিভিন্ন ভিডিওতে দেখতে পারবেন সেটা ওনারা বলছে। তো এই কালচারটা যখন আসলো, মুজিব গুম খুন করে ফেললো জাসদের সবাইকে। দেন যখন র্যাবের আন্ডারে আমরা দেখি যে 3টা অথবা 4টা গুম বা খুনের অ্যাকচুয়াল অভিযোগ আছে, বাকিগুলো বলা হয় ক্রস ফায়ার। কিন্তু র্যাব কখনো অপোজিশনকে দমানোর জন্য গণহারে খুন করা বা চাঁদাবাজি করা, কন্ট্রাক্ট কিলিং, এই জিনিসগুলা বিএনপি আমলে কিন্তু হয় নাই, যদিও তারা র্যাবকে তৈরি করছে। বাট এই জিনিসটাই যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসলো, তারা কিন্তু এখন আপনি এই কালচারটা চেঞ্জ করবেন কিভাবে, যখন র্যাবে কর্মরত শুধু পুলিশ না, সেখানে সেনাবাহিনী থেকে যারা গেছে, বিভিন্ন সশস্ত্র বাহিনী থেকে গেছে, তাদের মধ্যে থেকে কিছু লোক মনে করছে যে না ঠিক আছে, সরকার বলতেছে, সরকারের কথা শুনে আমাকে সেই গুম খুন করতে হবে। গুম খুনের সেই কালচারটা আওয়ামী লীগ এমন জায়গায় নিয়ে গেল যে তারা তখন মনে করলো ঠিক আছে, আমাদের পার্সোনাল গেইনের জন্য আমরা কি করি, চাঁদাবাজি, এক্সটর্শন, সেই কাজগুলো করি। পুলিশ করতেছে, আমরা করতে পারবো না কেন? পুলিশ কিছু মনে করবেন না, আপনাদের এই আমার কথা প্রতিবাদ করার অ্যাকচুয়ালি মোরাল কোনো গ্রাউন্ড নাই। আপনারা জানেন, আপনারা আজকে বসে আছেন বলছেন যে কাজ করবেন না, আপনাদের ভয় আছে, ভীতি আছে। আপনারা বলেন আপনাদের ওই 13 জনকে থানাতে যখন মারা হলো, আপনারা এখন জানেন সেটা কোনো ছাত্র জনতা মারে না, সেটা আওয়ামী লীগই সেই কিলিংটা করছে। তারপরে এই 5 তারিখের পরে একটা পুলিশ কার কি কোনো ক্ষতি করছে? ছাত্র জনতা কিছু করে নাই। আপনাদের ভয় কোথায়? আমি যেটা জানি আপনাদের ভয়টা হচ্ছে আপনারা তো আর সেই টাকা পয়সা কামানো, গুম খুন সেগুলো করতে পারবেন না এখন এই নতুন যুগে। তো আপনাদের চাকরির তাহলে ভ্যালু কি থাকলো?
আপনারা তো চাকরি করেন সেই জন্য। যাই হোক, তো গুম খুনের এই কালচারটা আওয়ামী লীগ এখন যে জায়গায় নিয়ে গেছে, আমার মনে হয় আপনারা বোধহয় কনক ভাই দেখছেন, প্রফেসর ইউনূস সদ্যপ্রয়াত সরকার প্রধান, অন্তর্বর্তীকালীন সরকার প্রধান, উনি একটা সিগনেটারি হয়েছেন যে গুম খুন বিরোধী যেই আন্তর্জাতিক যেই এজেন্ডা আছে সেটার সাথে। আমি বিশ্বাস করি এইটা যখন হবে তখন কি আমরা দ্রুত প্রশাসনিক ব্যবস্থা নিতে পারবো এটা ঠেকানোর জন্য। এবং রাজনৈতিক গুম খুন বেসিক্যালি রাজনৈতিক নির্দেশে হয়। রাজনৈতিক দলগুলো, বিএনপি এখন জানে, বুঝে গেছে যে তারা এই রাস্তায় হাঁটলে পারবে না, এবং আমার বিশ্বাস বিএনপির যে নেতৃত্ব এখন আছে তারা আওয়ামী লীগের এই ভুলটা করবে না। সর্বোপরি জনগণকে বুঝতে হবে যে ঠিক আছে, আমি এটার প্রতিবাদ করব, আমাকে অনগার্ড থাকতে হবে যাতে এই ধরনের সমস্যাগুলা না হয়। জনগণই পারে দিন শেষে এই ধরনের জিনিসগুলার জন্য প্রতিবাদী হতে, আলোচনা করতে। এবং র্যাব যদি বাদ দিতে হয়, র্যাবের প্রথম ছিল এফবিআই এর আদলে তদন্ত সংস্থা, শুধু তদন্ত সংস্থা, কিন্তু বাট পরবর্তীতে সেটাকে গুম খুনের বাহিনী করা হলো। গুম খুনের বাহিনী হলে দরকার নাই, বাট যদি এফবিআই এর মতো তদন্তকারী সংস্থা হয়, আই ফুলি সাপোর্ট র্যাব থাকবে। এবং পাশাপাশি আপনি যে বিস্ফোরক তথ্য দিলেন শহীদুল্লাহ কায়সার এবং জহির রায়হান সম্পর্কে, আমার মনে হয় এটা নিয়ে আমরা ডিটেইলে একটা প্রোগ্রাম করতে পারি, বিস্তারিত আলোচনা করতে পারি, প্রয়োজনে আপনার বাবা মায়ের সঙ্গে আমরা কথা বলতে পারি। এই বিষয়গুলো একটু আসলে উন্মোচিত হওয়া উচিত। রহস্য করে নানাভাবে ইতিহাসকে বিকৃত করে বিভ্রান্ত করার কোনো সুযোগ আমার মনে হয় কাউকে দেওয়া উচিত নয়। আর আপনি যেটি বলছিলেন, এই পাশাপাশি আমি একটা বিষয় যোগ করতে চাই, ডিজিএফআই যাদের মূল কাজ হচ্ছে ডিরেক্টর জেনারেল অফ ফোর্স ইন্টেলিজেন্স, না মানে অফিসারদের দিকে তাদের নজরদারি রাখা, বা অফিসারদের সব ঠিক আছে কিনা, ট্রেনিং ঠিক মতো তারা মেনে চলছে কিনা ল, সেটা দেখা। তো ডিজিএফআই কিন্তু একটা আতঙ্কের জায়গা হয়ে গেছে। কিন্তু অন্তত এটা বন্ধ না হোক, এটা নামটা পরিবর্তন করা বা লোগোটা পরিবর্তন করা জরুরি। মানুষ দেখলে এখন ভয় পায়, মানে একটা আতঙ্কের জায়গা হয়ে গেছে। ব্যবসায়িকের কাছ থেকে চাঁদা নেয়া, ব্যাংকের মালিকানা পরিবর্তন করা, শেয়ার পরিবর্তন করা, এটা কি করে নাই, জমি দখল করা কি করে নাই বলেন এই সংস্থার নামে। তো আমার মনে হয় যে এটা মানুষের ভীতি কাটানোর জন্য এটা চেঞ্জ করা উচিত। এটা নিয়ে আমরা নিশ্চয় ভবিষ্যতে আরো আলোচনা করতে পারি। মেজর সুমন, আপনার শেষ মন্তব্যটা একটু শুনি। এখন জেনারেল ওয়াকার বা অন্য সবাই বলতে পারেন আমরা শুধু কথার কথা বলে যাচ্ছি, অ্যাকশন প্ল্যান কি? আমার মনে হয় জেনারেল ওয়াকার যে কথাটা বলেছেন খুবই ন্যায্য। 16 বছরের জঞ্জাল 16 দিনে হবে না, 16 মাস। স্যার, আপনাকে কে কিন্তু পুরা জঞ্জাল সরানোর দায়িত্ব দেয় নাই, সরকার আছে। আপনাকে সরকারের সাথে কথা বলতে হবে, আপনি সরকারের সাথে কথা বলে তাদের মাঝখান থেকে প্রায়োরিটি গুলো সেট করে নেন যে ঠিক আছে, তাদেরকে পরামর্শ দেন এবং সহযোগিতা করেন যে পুলিশকে কিভাবে অ্যাক্টিভেট করা যায়। আবার তাদের তো কোনো ভয় নাই, তারা সেটা যদি না করে, যারা করতে চাবে না আল্লাহ হাফেজ। তার জায়গায় আমাদের শিক্ষার্থী আছে, তারা পড়াশোনা জানে, তাদেরকে আপনি ইন্ডাক্ট করেন 6টা ক্র্যাশ কোর্সের মাধ্যমে বিভিন্ন রেঞ্জ অফিস ব্যবহার করে। সেখানে আপনি 50,000-কে 6 মাসের মধ্যে আপনি পারবেন রিক্রুট করতে। এবং পুলিশের কাছে যেটা মেইনলি ডকেট তৈরি করা, মামলাটা কিভাবে নথিভুক্ত করা হবে সেই জিনিসটা জানা ইম্পর্টেন্ট, সেটা তারা 3 মাসে পারবে। এটা একটা পয়েন্ট যে আছে আমার জেনে। আর আপনি যে জিনিসটা বললেন যে একটা কমিশন বা টাস্ক ফোর্স, সেটা বিভিন্ন ধরনের যে হত্যাকাণ্ড, অন্যায়, অবিচার, সেটার হবে। একটা হবে হত্যাকাণ্ড এবং অন্যায়, 2 নম্বর হবে ফিনান্সিয়াল ক্রাইমের জন্য। 2টা আলাদা টাস্ক ফোর্স করতে পারেন, তারা সেই জিনিসগুলাকে দেখবে এবং সেগুলাকে সিনথেসাইজ করে আনবে। আমার 1000টা একই ধরনের মামলার দরকার নাই, আমার দরকার আছে সত্যিকারের যে মামলাতে আমি জিনিসটা আনআর্থ করতে পারবো এবং এটা সুবিচার, ন্যায় বিচার করতে পারবো এবং সেটার একটা ফল পাবো। আর একটা জিনিস আমি একটু পয়েন্ট করে রাখছিলাম, ওকে, বিভিন্ন লোক আছে, যেমন আপনি আর্মির দিক থেকে যেটা পারেন যে জেনারেল তারেকের যেই জেনারেল তারেককে আমরা ধরে নিচ্ছি, শিওর না তাকে পালায় যেতে দেওয়া হয়েছে, এখন তাকে তো আপনি পাবেন না। তাহলে আপনি এমন একটা লোককে আনেন যে জেনারেল তারেকের সবকিছু জানে। সেক্ষেত্রে আমার একটা নাম মনে পড়ছে, সে হচ্ছে মেজর অথবা কর্নেল ইকবাল, 6 বা 7 লং কোর্সে, যাকে সবাই ইমাচু হিসেবে চেনেন। জেনারেল ওয়াকার, আপনি চিনেন ইমাচুকে এবং আপনি জানেন যে ইমাচু কি ধরনের খারাপ কাজ করছে। গেট ইমাচু, সে বাংলাদেশে আছে, তাকে ধরেন
এবং তার থেকে আপনি সবকিছু জানতে পারবেন, ইভেন এভিডেন্স সহ জানতে পারবেন, এবং অনেক ক্ষেত্রে হয়তো কিছু টাকা পয়সা উদ্ধার করাও সম্ভব হবে। দেন আপনি ভুলে যে আমরা র্যাবের মামুন খালেদ, র্যাবের সচিবের ছোট ভাই ছিলেন ইমরুল কায়েস, দেন আয়নাঘরের সাথে যারা সংশ্লিষ্ট শেখ মোহাম্মদ সারওয়ার, দেন আহমেদুল কবির, এবং যারা ছিলেন তাদেরকে আপনি সরাসরি আনেন, জিজ্ঞাসাবাদ শুরু করে দেন, কমান্ডে বসায় রাখেন না স্যার। আর অন্যান্য যেখানে আপনি একটা একটা করে খাতের লোকদেরকে আনেন, সেটা অনুমতি নেন সরকারের কাছ থেকে, আপনারা সেটা তদন্ত করেন। আপনাদের টুল আছে, লোক আছে, আপনারা বের করে আনতে পারবেন। 1000 মামলায় যাওয়ার দরকার নাই স্যার। আর কথা শুনবার চেষ্টা করেন, ট্রাই অ্যান্ড রিড দ্য পালস অফ দ্য নেশন। আপনারা অনেক উঁচু জায়গায় আছেন আলহামদুলিল্লাহ, আপনাদের যথেষ্ট অভিজ্ঞতা আছে। দেশের লোকজন কি চায় সেটা বুঝবার চেষ্টা করেন। অ্যাক্ট আপন দিস। আমার এইখানে জেনে আমার লজ্জা হবে, কলঙ্ক হবে, নো। আপনি যতদিন সেটা আপনার কাঁধে রাখবেন, সেটা আপনার কলঙ্ক, সেটা ঝেড়ে ফেলেন, আমরা ইনশাআল্লাহ কলঙ্ক মুক্ত হব। দ্যাটস মাই প্রেয়ার। শেখ হাসিনার ওয়ান অফ দা, মানে কি বলবো, টুল। সুযোগ পাইলে আমি বলবো, সুযোগ পাইলে আমি ওনার অনেক ঘটনা জানি, অপকর্ম জানি, বাট আমি কাউকে লজ্জা দিতে চাই না। বাট কিছু লোক যে ডিজার্ভ করে, সে লজ্জা পাওয়া উচিত, আমি সেটা বলবো। ওনারা এখন ভালো মানুষ হওয়ার জন্য আবার সামনে চলে আসছেন, মিডিয়া ফেস করছেন, জ্ঞানে জ্ঞানে কথা বলছেন। এটা নিয়ে আমরা নিশ্চয়ই পরবর্তীতে আবার কথা বলবো। মেজর সুমন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময়ের জন্য।